হ্যাঁ, আমার বাবা ছিল না, বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন। কত বছর বয়সে? তখন আমার ছোট বোনের আর কি 2 বছর বয়স। আপনার তখন কত? আমার তখন 5। 5 বছর বয়স। হ্যাঁ। তাহলে বাবার স্মৃতি কি কোনো কিছুই মাথায় নেই? না, একেবারেই নেই। না। বাবা কি করতেন? বাবা বাইরে ছিলেন। দেশের বাইরে থাকতেন? হ্যাঁ, বাইরে আচ্ছা, ছিলেন। তারপর? তারপর ছোটবেলা থেকে কিছুই বুঝি নাই, কারণ মামার কাছে ছিলাম। ছোট মামা আমাদেরকে লালন পালন করছেন, অনেক ভালোই ছিলাম। বাবার যে একটা কষ্ট ওইটা আমরা বুঝতে পারিনি কেউই। কিন্তু যখন ছোট মামা বিয়ে করছেন, তার ঘরে একটা সন্তান হয়েছে, তখন আমাদেরকে বের করে দেওয়া, বের করে বলতে বলা হয়েছে যে তোমরা চলে গেলে ভালো হয়, কারণ মামি অনেক ঝগড়াঝাটি করতো, যেরকম প্রবলেম হয় আমাদের আর কি সংসারে। ওকে। তো তখন আমরা যখন আলাদা হয়ে যাই, তখন থেকে আমাদের কষ্ট আর প্রবলেম আর কি বোঝা হয়। তার মধ্যে আমি ফ্যামিলি থেকে একটু ডিটাচ ছিলাম, তাদের সাথে আমার মেন্টালিটি আগে থেকেই মিলতো না। তো দেখা গেছে যে বড় আপা এর মধ্যে বিয়ে করে চলে গেছে, নিজের পছন্দেই বিয়ে করছেন। তা আরো বেশি একা হয়ে গেছে, কারণ ওই আপার সাথে একটু ফ্রি ছিলাম। আর বাকি ছোট বোন তো আমার অনেক ছোট, আর ভাইয়ের সাথে তো এতটা ফ্রি হওয়া যায় না। তো দেখা গেছে যে আমি একটু আস্তে আস্তে একটু বাইরে ঘোরাফেরা, নিজে বান্ধবী বন্ধু, এই একটা আড্ডা, এর মধ্যে পড়াশোনা যখন ডিটাচড হয়ে গেলেন আপনারা আমার ফ্যামিলি থেকে, তখন ফ্যামিলির ভরণ পোষণ কে দিত? ভরণ পোষণ আমার নানার বাড়ি সবাই হচ্ছে পাকিস্তানি। Okay. তো ওইখান থেকে আমার মার যে ভাইরা আছে, চাস্তো ভাইরা, তারা কিছু হেল্প করতো। আর আম্মা হ্যান্ডিক্রাফটস এর কাজ করতো এবং শিখাইতো মানুষকে। তো ওইটার উপরেই আর কি সংসার চলতো। ওকে। বাড়িটা কি নিজেদের ছিল? না, ভাড়া বাড়ি ছিল। আর আপনি বলছিলেন যে নানার সবাই পাকিস্তানি, ওরা কি বাংলাদেশেই ছিলেন? না, পাকিস্তান থেকেই টাকা পয়সা পাঠানো হতো, পাকিস্তান থেকে টাকা পয়সা পাঠানো? যেটা Okay. এখনো পাঠায়। যেটা এখনো পাঠায়। আর আপনার মা বলতে তাহলে পাকিস্তানি? হ্যাঁ, ওকে। আপনার বাবা ছিলেন বাংলাদেশি। বাংলাদেশি। এনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? মানে আমার আম্মা একদিন নাকি গলিতে দাঁড়াই ছিল, আমার দাদু এখান থেকে যাচ্ছিল, আমার দাদু দেখে পছন্দ করছে। তো আমার নানাও মারা গেছিল তখন। গলিতে মানে কোথায় তখন? বাড়িটা কোথায় ছিল? তখন হচ্ছে জিন্দাবাহার, জিন্দাবাহারে ছিল। জায়গা ওকে, ছিল ওকে। এখানে। তো আমার যে খালু আর কি, তখন আমার আম্মার গার্জিয়ান ছিল খালু, আর আমার নানা মারা গেছে। তো এই খালুর কাছে অফার করছে বিয়ের জন্য। আমার খালু খুব সহজ সরল ছিল, হালকা একটু খোঁজ খবর নিয়ে বিয়ে টিয়ে আয়োজন করে দিয়েও দিছে। তো না, আপনার মার বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হচ্ছে আপনার সালটা খেয়াল নেই? এটা কি 1971 এর পরে, 1971 এর আগে? 71 এর পরে। আপনার নানুরা তো এক্স্যাক্টলি পাকিস্তানি থাকতো, তো আপনার মাকে এখানে কেন নিয়ে আসবে তারা? যে আমার নানুকে নিয়ে গেছে, আচ্ছা। কিন্তু ওখানে থাকতে পারেনি, কারণ পাকিস্তানিরা বাঙালিদেরকে খুব একটা পছন্দ করে না। Okay. মানে বিয়ে করে নিয়ে যাবে এরকম ভাবে পছন্দ করে না। তো দেখা গেছে তো ওইরকম অনেক ওদের প্রবলেম হয়েছে, তাই আমার নানা একেবারে চলে আসছে। ওকে, তার মানে আপনার নানা যাকে ছেড়ে। বিয়ে করেছিল সেও বাঙালি মেয়ে ছিল, তাই তো? ওকে, ফাইন। তারপর আপনি যেটা বলছিলেন? হ্যাঁ, তারপর আম্মা হাতের কাজ করতো, কাজ হ্যাঁ। করে বিভিন্ন জায়গায় শিক্ষাটিকে আমাদেরকেই করতো। তো ওর মাঝে দেখা গেছে যে আমি অনেক হাতছাড়া হয়ে গেছি। বড় আপা তো চলে গেছে, ছোটটা তো অনেক ছোট, আর ভাই তো ভাইয়ের মতোই আছে। রাইট। তো আমি একাকিত্ব ছিল একটা, প্লাস এমনি বান্ধবী বন্ধু নিয়ে একটা আড্ডাবাজি সেই এভাবেই চলতেছিল। তো একদিন বান্ধবীর সাথেই আমি ধানমন্ডিতে যাই ঘুরতে, 8 নম্বর জেলে এক মুক্ত মঞ্চটা আছে, ওখানে যাই। রবীন্দ্র সরোবর? হ্যাঁ, ওখানে যাওয়ার পরেই আমার আসলে ওর সাথে দেখা। মানে আমার যে বান্ধবীটা, ওখানে আমি কাউকে চিনি না। সেই সময়টা আপনার বয়সটা কত, বা কোথায় পড়ছেন আপনি, কোন ক্লাসে পড়ছেন? তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছেন। ওকে, কোথায় থাকতেন সেই সময়টাতে? বাসাবতী। বাসাবোতে থাকতেন, ফাইন। তো সেদিন যাওয়ার পরেই ওর ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল, ওর সাথে দেখা হয়। ওর ফ্রেন্ডের ফ্রেন্ড কে, নামটা কি? ওর ফ্রেন্ডের নাম হচ্ছে টুটুল, টুটুলের ফ্রেন্ড হচ্ছে পাভেল। পাভেলের সাথে আপনার দেখা হবে? হ্যাঁ, পাভেলের সাথে আমার দেখা হয়। তো ওখানে আমি যাই, সবার সাথে আমাকে পরিচয় করায় দেয়, একজন একজন করে। পাভেলের সাথেও পরিচয় করায় দেয় যে এটা পাভেল। পরিচয় হয়েই সেদিন আমরা চলে আসি। তো নেক্সট আরেকদিন আর কি আমাদের এরকম দেখা করার একটা ইয়ে হয়, সবাই মিলে আর কি আড্ডা দিব ওখানে বসে। ওকে। তো আমি যাই, তখনও যাই। যাওয়ার পরে সেদিন পাভেল আমার সাথে অনেক কথা বলে, সবার চেয়ে একটু বেশি কথা বলে। তো ওর কথাবার্তা, ওর হাইট, আমি ছেলেদের হাইট তখন একটু বেশি পছন্দ, বয়সটা কম ছিল আমার। ওর হাইট, ওর সবকিছু আমার ভালো লাগতো। কত ছিল? হাইট 6 ফিট ছিল। ওকে। তো আমি নিজে তো একটু শর্ট, এই জন্য ওর হাইট হয়তো, আপনার কত? ওর হাইট 5 ফিট। 5 ফিট। ইটস ফাইন, নো প্রবলেম। ওকে। তো এই তো ভালো লাগছে, কিন্তু আমি ওকে বলি নাই বা বলবো চিন্তাও করি নাই। কিন্তু আমার বান্ধবীকে আমি বলছি যে এক কাজ কর, তুই ওর নাম্বারটা নিয়ে, আমি নিলে কেমন দেখা যায়, তুই নিয়ে আমি তোর হয়ে ওর সাথে কথা বলবো। ওর নাম্বারটা ওরে দিয়ে নিয়ে নেওয়াইছি আর কি। নেওয়ানোর পর আমি বাসায় যখন ফিরছি, ফেরার পর কল করছি, ও বুঝতে পারে নাই। আমি আমার বান্ধবীর নামটা বলছি, আমি বলি নাই যে আমি এটা।
তো কথা হয়েছে সেদিন, কেমন আছো, এটা কতক্ষণে ফিরছি, বাসায় কি হচ্ছে না হচ্ছে, এটা একটা কথা হয়েছে। তো প্রায় মাঝে মাঝে কথা হইতো। একদিন আমরা আবার দেখা করতে গেছি, দেখি যে আমার বান্ধবীকে নিয়েও সাইডে চলে যাচ্ছে। ও তো আমার বান্ধবীর সাথে কথা বলে, তো সাইডে চলে, তখন আমি শুধু দেখি কোথায় গেছে, কি করতেছে, কোথায় আছে। তো দেখি আশেপাশে কোথাও দেখা যায় না ওদের, ওরা এক সাইডে চলে গেছে। তো আমার কাছে মনে হলো যে না, আমার বলে দেওয়া উচিত যেটা আমি। তো আস্তে আস্তে আমি আমার বান্ধবীকে বলতেছি, দেখ আমি আজকে ওরা বলে দিব যেটা আমি। তো আমাকে বলে যে তুই যতই বললো তো আমাকেই ভালোবাসে, তুই বললে লাভ নেই। ভালোবাসে মানে কি? ভালোবাসার হ্যাঁ, স্টেজে চলে এরকম গিয়েছিলেন একটা আপনারা? সাইডে চলে অল্প অল্প কথায় চলে কথায় গেছে। কি ভালোবাসার কথা বলতেন বা এরকম কোনো কিছু হ্যাঁ, থাকতো ফোনে? মানে একটু দুজন দুজনকে স্পষ্ট ভাবে বলি নাই, বাট আভাস দেয়া? হ্যাঁ। ওকে। তো ও আর আমার বান্ধবী আর কি আমাকে ডাইরেক্ট বলছে কথাটা যে না, ও আমাকে পছন্দ করে, এরকম আর কি। Okay. তো আমার অনেক বেশি রাগ হচ্ছিল। তখন আমি বাসে গিয়ে আমি সাথে সাথে ফোন করছি। ফোন করে আমি বলতেছি, আপনি কি জানেন আমি কে? বলে হ্যাঁ জানি। বলি কি জানেন আপনি? বলে তুমি শাহানা না? বলছে আপনি কিভাবে জানেন? বলে আমরা দুজন তো এটা প্ল্যানিং করতেছিলাম তোমার জেলাস করানোর জন্য। দুইজন যেটা প্ল্যান করছিলাম মানে আমার বান্ধবী আর ও প্ল্যান করে দূরে চলে যাচ্ছিল। আলটিমেটলি এটা কি অনেক আগে থেকেও বুঝতো হ্যাঁ আমি বুঝতে পারলাম, তোমার হাসি শুনে, তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যেটা যে এটাই তুমি? সো তো ও নিজে থেকে এই জিনিসটা হাইড করে গিয়েছে। হ্যাঁ। আলটিমেটলি আপনি সারপ্রাইজ দেখাতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছেন। ওকে, তারপর? তারপর আমরা এভাবে কথা, দুজন দুজনকে ভালোবাসি, ব্যাপারটা দুজন ক্লিয়ার করছি। তো প্রায় আমরা এমন কথা বলি, দেখা করি। আমার বান্ধবী জানে না যে আমরা কথা বলি, দেখা করি, কিন্তু আমি ওকে প্রায় বলি। আপনার বান্ধবীর নাম কি ছিল? আমার বান্ধবীর নাম ছিল গীতা। গীতা। একটু জানি যে আপনার সাথে যে ছেলেটির এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, সেটা তো আপনার দিক থেকে ফার্স্ট লাভ, রাইট? হ্যাঁ। আপনি যদি ক্লাস 10-এ পড়ছেন। বাই দ্য ওয়ে, সেই সময়টাতে ছেলেটার বয়স কত বা কিসে পড়ছে? ও তো পড়াশোনা করে না এখন, তখন পড়াশোনা করেন, না, ও জব করে, জবও করেন। কিছু আপনার সাথে বয়সের ডিফারেন্স কত ছিল? 5 বছরের, 5 থেকে 6 বছরের। ছেলেটার নাম হচ্ছে পাভেল, রাইট? ওকে, তারপর? তারপর তো এইভাবে আমাদের লাভ চলতেছে, দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। তো একদিন আমরা দুজনেই ডিসাইড করলাম যে আমরা বিয়ে করব। একদিন মানে কি? মানে মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো আমার ফ্যামিলি থেকে এমনিতেই অনেক আলাদা, আমার ভালো লাগে না কিছু, বাসায় গেলেও ভালো লাগে না, কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না। আর বাবা ছিল না, বাবা না থাকার যে একটা ব্যাপার ভিতরে অনেক কাজ করতো আমার। তো দেখা যায় তো সবসময় ভালো লাগতো না আমার কিছু। তখনও পরীক্ষাটা শেষ, আমার প্রায় পরীক্ষা শেষ, ভর্তি হয়েছে আমি ইন্টারে। তা আমি হয়তো বা কথাটা বলছি ওকে যে আর ভালো লাগে না, আমি চলে আসবো। তো বলছে চলে আসার দরকার নেই, বাসায় যাবো একদিন, তোমার বাসায় যাই আমি। তো আমি ওকে একদিন বাসায় নিয়ে আসি। তো আমার সাথে কথা বলার আগে আমাকে বলতে কিছু একটা বলবে, তো কি বলবে খুব আপসেট হয়ে আছে। তো আমি বললাম কি বলবো বলো। তখন বলে যে, তখন তার ধর্মের ব্যাপারটা আমাকে বললো যে সে হিন্দু। সে হিন্দু? ওকে। সে হিন্দু প্লাস তার একটা অ্যাফেয়ার ছিল, এগুলো বিস্তারিত সে আমাকে বললো বাসায় বসে? বাসায় বসে। ওকে। মানে আগে বললে হয়তো বা আমি আগাইতাম না, কিন্তু বাসায় বসে কথাটা বললো। বলার পর তখন আমার কাছে কিছু মনে হচ্ছিল না। এটা ততদিনে আপনাদের সম্পর্ক কতদিন হয়েছে? অনেক অনেক মানে ভালোবেসে ফেলছে, 3-4 মাস। 3 থেকে 4 মাস। ওকে। তখন এই ধর্মটা আসলে এখন কিছু মনে হচ্ছে না আমার কাছে। মানে মানুষ আমরা এরকম আর কি একটা চিন্তা করছিলাম। তারপরেই তো বাসায় আমার সাথে কথা বললো বসে অনেকক্ষণ, কথা বললে যখন আম্মাকে আমি বলছি যে ও হিন্দু, তখন আম্মা একদম না করে তার আগে কি আমাকে বলেছিলেন যে আপনি তাকে লাভ করেন? হ্যাঁ ওকে। লাভ করি বলছি, কিন্তু আম্মা হিন্দু কথাটা শুনে একেবারেই না করে দিছে আমাকে। সেদিন ও চলে গেল। চলে যাওয়ার পর ফোনে আমরা করলাম যে কিভাবে এটা কিভাবে করা যায়। তো করার পর একটা এলাকার হুজুর আর কি, মানে যে বিয়ে পড়ায়, তার সাথে আমি ব্যাপারটা নিয়ে আমি আলাপ করছি বাসাবোতে। ওকে। পরে উনি আমাকে বললো যে উনি পারবে এটা করে দিতে। কি করবে চিন্তা ভাবনা কি মানে ছিল আপনাদের? ওকে মুসলিম করা হবে। ওকে মুসলিম করা হবে। এটা কি ওর সম্মতিতে নাকি শুধুমাত্র আপনাকে বিয়ে করা? না, ওর সম্মতি ছিল, ওর সম্মতি ওকে ছিল। বিয়ে করবে, এই জন্যই ও আর কি মুসলিম হবে। মুসলিম হবে। ওকে। সেটা কি ওর ফ্যামিলি জানা ছিল? না, ওর ফ্যামিলি জানা ছিল না। ফ্যামিলির কেউই আপনি যে জানা ওকে ছিল বিয়ে করতে যাচ্ছেন, ওর ফ্যামিলি সম্পর্কে আপনি কিছু জানতেন? না। ও ওর ফ্যামিলি সম্পর্কে আপনাকে কিছু বলেনি? হ্যাঁ বলতো, কি বলতো? ওর বাবা জব করতেছে, মা আছে, একটা ভাই আছে, ওকে। এগুলা বলতো ওকে। আচ্ছা, ওই কি পরিবারের বড় ছিল? হুম, ও কোনো কিছু কাজ করতো সেই মুহূর্তে? না আপনাকে বিয়ে করে কোথায় রাখবে, কি খাওয়াবে কিছু বলতো? না। তাহলে আপনি কি চিন্তা ভাবনা করতেন? আমি আসলে ওকে এত ভালোবেসে ফেলছি যে আমি হারাই নিয়ে ফেলি, কারণ আমার ভালোবাসা কেউ ছিল না, আমার বাবা ছিল না, মা তো আসলে আদর করতো, মা তো অবশ্যই ভালোবাসে সন্তানকে, কিন্তু আসলে উনিও কাজে ব্যস্ত ছিলেন। তো আমি ওর ভালোবাসাটা এতভাবেই গ্রহণ করছি যে আমি আর ওকে ছাড়া থাকতে পারতেছিলাম না। তো আমি ওকে অনেকটা বলছি যে না আমরা বিয়ে করবো এখন। মানে ইমোশন এত বেশি স্টেজ
স্টেজে চলে গিয়েছে যে আপনারা বিয়ে করে ফেলবেন, এরকম একটা সিদ্ধান্ত আপনাদের ভিতর থেকে অটোমেটিক্যালি আসছিল, এবং সেই জায়গায় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিল সেটা হচ্ছে দুজনের ধর্ম আলাদা, এবং আপনি চাচ্ছিলেন ছেলেটা আপনার জন্য আপনার ধর্ম গ্রহণ করুক, তাই তো? হ্যাঁ, ছেলেটার ওই ব্যাপারে কোনো আপত্তি ছিল না? ছিল না। এটা তো ছেলেটার আপত্তি ছিল না, তার ফ্যামিলির সাথে আমরা যে জায়গাটিতে ছিলাম যে আপনি চাচ্ছিলেন বিয়ে করে ফেলতে, সেই সময়টাতে আপনি কিসে পড়ছেন জানো? ইন্টারমিডিয়েট। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিয়ে ভর্তি হবো আর কি। ভর্তি হবেন মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের জন্য যে সময়টা থাকে সেই সময়টাতে আপনি আছেন। তার মানে আপনি বয়প্রাপ্ত হননি, এক অর্থে বাংলাদেশ নিয়ম অনুযায়ী যে বয়সটাতে বিয়ে হওয়ার কথা সে বয়স আপনার হয়নি। ওকে, আপনি হুজুরের সাথে কথা বললেন, এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছিল হুজুরের সাথে কথা বলার? এটা আমি নিজে থেকেই নিজে থেকে চিন্তা করেছেন। ওকে ফাইন, তারপর কি হলো? আগের দিন যে হুজুরের সাথে কথা বললাম, কথা বলার পর হুজুর বললো ঠিক আছে কালকে তুমি এটা আমি নিয়ে আসো। ওকে, তখন আমি ওকে ফোন করে বললাম যে হুজুর কালকে আসতে বলছে, তো ও চলে আসছে, কিছু বলে নাই যে আসবো না বা করবো না, এরকম কিছু বলে নাই, চলে আসছে। আসার পর আমরা হুজুরের কাছে যাই, উনি আরবি পড়া, আমি আর কি ওনাকে জিজ্ঞেস করছি যে এরকম কিছু, উনি বললো যে না এরকম কিছু তোমাদের ইচ্ছা, এটা করলেও পারো না করলেও পারো, বাট করলে ভালো হয়, এরকম আর কি উনি বললো। তারপর নামাজ পড়াইলো ওকে, কোরআন দিয়ে শপথ টপথ করাইলো, তারপর 5 কালেমা পড়াইলো, পড়া টড়াই ওকে বললো যে হ্যাঁ ও এখন মুসলিম, তো নামাজ পড়তে হবে, এটা যেটা আর কি বলে দিল। পরে বলে টলে তারপর আসলো বিয়ের যে পার্টটা, উনি বললো আজকে এটাই করো না, তুমি 2 দিন পরে আসো আবার। ওকে, তো 2 দিন পার হলো, 2 দিন পরে আবার যাই, যাওয়ার পর বিয়ে করে ফেলি আমরা। ওই হুজুরের কাছে? হ্যাঁ, ওই হুজুরের কাছে বিয়েটা করে ফেলি। ইভেন বিয়ের কাগজপত্র গুলো আমি নিইনি, আমি হুজুরকে বলছি আপনার কাছে রাখেন এটা, আর আমি নিলে আমি বাসায় রাখতে পারবো না, আর ওর কাছে দেওয়াটা ঠিক হবে না। এই হুজুরটাকে আপনার পূর্ব পরিচিত ছিল? হ্যাঁ, আমার ভাইয়ের পরিচিত ছিল। আপনার ভাই মানে আপন ভাইয়ের? হ্যাঁ, আমার বড় ভাইয়ের। আপনার বড় ভাই কি জানতো যে আপনি ধরনের কাজ করছেন? না 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 না, উনি হুজুরকে আমি না বলে দিচ্ছি বলার জন্য। উনি কাজে ছিলেন? হ্যাঁ, Okay. তারপর যে কোর্টে যাওয়ার যে ব্যাপারটা, উনি বলছেন না এখান থেকে আমি ব্যবস্থা করে দিব সব, কাজীরা তো যেটা করে আর কি, কোর্টে সাথে তাদের একটা লিঙ্ক থাকে। তো বিয়েটা করে ফেলছি, করে ফেলার পরে আমরা চলে যাইনি, আমি আমার মতো ছিলাম, ও ওর মতো ছিল। অনেকদিন পার হয়ে গেছে বিয়ে করার পরে, ও কল করে না আমাকে, ফোন করে না আর কি, আমি ফোন করলে ধরে না বা বন্ধ থাকে, তো এই ব্যাপারটা আমি খুব কষ্ট পাই। তো অনেকদিন হয়ে গেছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, তো আমি জানি ওর বাসাটা কোথায়, কোন এলাকায়, কোনটা ওর বাসা আমি এটা জানি। তো আমি ওর বাসায় যাই, নিজে থেকে চিন্তা করি যে ও ঘর থেকে বের হলে কয়টা 8টা 9টার দিকে বের হবে, তো আমি বাসা থেকে বের হতাম ভোর 6টা বাজে। ওকে, এলাকা থেকে রিক্সা একটা ঠিক করে রাখতাম, 6টা বাজে বের হয়ে আমি বাসাবো থেকে মণিপুরি পাড়ায় আসতাম রিক্সায় করে, ওর বাসা নিচে এসে দাঁড়ায় থাকতাম যে কখনো বের হবে, দাঁড়ায় থাকতে 8টা 9টাও তো ঘুমাচ্ছে, কখন বের হবে তার তো কোনো ঠিক নাই। ফোন করলে ফোন ধরতো না? মানে বন্ধ ফোন, ফোন ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকতো। ওকে, আমি তো ওইভাবে চিন্তা করলাম যে আশেপাশে কাউকে জিজ্ঞেস করি, কিন্তু ছেলে মানুষ সিগারেট টিকেট খায়, তো কোনো দোকান টোকানে জিজ্ঞেস করি, একটা পাশে দোকানে জিজ্ঞেস করছি, উনি বলেন যে না এই নামে কাউকে আমি চিনি না। একটু সামনে গলিতে যে আরেকটা দোকানে জিজ্ঞেস করলাম ভাই আপনার নাম কি, একটু কথা বলতে পারবো? তখন বললো যে তার নাম সুমন, ও ভাইটা এখনো আছে, আমি তার সাথে প্রায় দেখা হয় আমার। তো বললো যে আমাকে ভাই এখানে একটা ছেলে থাকে পাবেল নামের, তারা 2 ভাই, আপনি কি চেনেন? বলে হ্যাঁ চিনি। বলে ওকে কি একটু ডেকে দেওয়া যাবে? বলে ওনার আম্মা তো অনেক কড়া, আমি তো ভয় পাই। যাই হোক, উনি প্রায় কয়েকবার আমাকে এরকম ডেকে দিছে। তো ডেকে দেওয়ার পর যখনই আসতো দেখতাম যে উনি খুব ঘুমায় টুমায় অস্থির, তার মতো সে ভালোই আছে। তারপর আমি বলি যে দেখো তুমি এইভাবে ফোন ধরো না, এটা সেটা আমাকে বুঝাই দিত, তখন আমি বুঝি নাই। তো আমাকে যা বুঝাইতো যা বলতো আমি সেটাই সত্যি, এরপর আর কোনো সত্যি নাই আমার কাছে তখন কি ছিল। বলতো সেই সময়? যে বলতো আমি আসলে কাজ করার চেষ্টা করতেছি, যাই করতেছি তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, আমি কিছুদিন না ধরলেও তুমি এরকম করবা না, আসবা না। বাট আমি খুব অস্থির ছিলাম যে না কেন ধরে না। ভাষায় সম্পূর্ণ অজানা ব্যাপারটা। ওকে, একদিন আমি খুব ফ্যাড আপ হয়ে যাই ব্যাপারটা নিয়ে, আমি ওকে বলি যে তুমি বাসা নিবা, তোমাকে বাসা নিতে হবে। বলে আমি কিছু করি না। আমি বলি, তুমি কবে করবা কি করবা সেটা আমি চিন্তা করি না, তোমাকে বাসা নিতে হবে, না খাই থাকবো, কোন রকম বাসা ভাড়া, মানে আমি ওকে এইভাবে আর কি বোঝাই, আমি একসাথে থাকবো। তো ওকে বলি, বলার পর ও কিছু টাকা নিয়ে আসে কিছুদিন পরে আর কি। আর আমি, আমার কাছে একটা মোবাইল ছিল, ভালো দামি মোবাইল, আমার মামা দিচ্ছিল আমাকে, মোবাইলটা বিক্রি করি। তো 2টা টাকা একত্রে করে আমরা সাবলেটে একটা বাসা নিই। কত টাকা হলো সে টাকা দিয়ে? আমরা 3-4 হাজার টাকা। 3-4 হাজার টাকা নিয়ে আপনারা দুজন কিচ্ছু করেন না এবং আপনারা একটা সাবলেটে একটা বাসা নিলেন। কোথায় এটা? এটা মোহাম্মদপুরে। বাসা নিয়ে এই তো একটা ছোট্ট, ওর বাসা থেকে কার্পেট নিয়ে আসে ও, একটা বালিশ, এগুলা একটা একটা করে দিয়ে থাকতাম আমরা, অনেক কষ্ট হয়েছে। আপনি বাসাতে বলে রাতের বেলা আমি চলে গেছি বাসা থেকে বেরোয়। কিভাবে চলে গেলেন, কি বললেন? কিছুই বলি নাই, আম্মা আমার কাজে ব্যস্ত, সবাই আর কি ব্যস্ত, দুপুর টাইম। আপনি রাতে কোথায় থাকবেন, কি করবেন কিচ্ছু জানেন না?
আমি তো বলে এই তো আসতেছি বলে বেরোয় চলে আসছি। তারপর চলে এসে তো আমরা বাসা টাসা নিয়ে আগেই সব গুছিয়ে রাখছি, ওকে, আপনি এসে থাকা শুরু করলেন। থাকা শুরু। আপনার একবার মনে পড়েনি যে আপনার মা টেনশন করতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে? মানে ফ্যামিলির সাথে ওরকম ভাবে কানেক্টেড ছিলাম না, আমি একটু দূরে দূরে ছিলাম, একটা গ্যাপ ছিল, ভাই বোন সবার মধ্যে একটা গ্যাপ ছিল। ওকে, তো এই তো চলে আসি, একবারে আম্মাকে বলে যে আসতেছি ফ্রেন্ড বা বান্ধবীর বাসায় যাবো বলে একেবারেই চলে আসি। চলে আসার পর আমরা থাকা শুরু করি ওখানে, ছোট্ট একটা রুম। খুব ভালোই ছিলাম, টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না, তারপর অনেক ভালো ছিলাম। দেখা যেত 2-3 মাসের ভাড়া আটকে গেছে, ও বলে কোত্থেকে নিয়ে আসতো জানি না, বলতো বাবার কাছ থেকে নিয়ে আসছি। তো এইভাবে কি করতেন আপনারা সারাদিন? 2-3 মাস সারাদিন রুমের মধ্যে বসে থাকতেন? And this is beautiful life. Okay, I don't know. কাজ নেই, কাম নেই, সারাদিন। মানে আমি কোন দিক থেকে বলছি বিউটিফুল লাইফ, মানে লাস্টে আমাদের লাইফটা যে পর্যায়ে ছিল। ওকে, দ্যাটস ফাইন, বাট ওটা থেকে তারপরেও আমার তো মনে হয় যে সামটাইম ইটস ফিল ডিস্টার্বিং, বিকজ দুজন মানুষ সবসময় ঘরের মধ্যে একসাথে বসে আছেন, কেউ কাজ করেন না, কিছু করেন না, কোনো পয়সা রোজগার নেই, কখনো টেনশন ফিল করেননি? না, মানে ও তো চেষ্টা করে যাচ্ছে। ও কি পারছিল? ও ব্যাঙ্গালোর থেকে পড়ে আসছে। ও ব্যাঙ্গালোর থেকে পড়ে আসছে, মাস্টার্স কমপ্লিট করে আসছে, কিন্তু ও ওয়েল এডুকেটেড একটা ছেলে। ও ট্রাই করতেছে বিভিন্ন জায়গায়। তো একদিন হঠাৎ আমি আমার আম্মা যে হ্যান্ডিক্রাফটস কাজ করতো, একটা ভাইয়া আমাদের এখানে কাজ শিখতো। তো ওই ভাইয়াটাকে আমি ফোন করি, ভাইয়াটাকে ফোন করে আমি বলি যে আমি তো বিয়ে করছি ভাইয়া, এইভাবে এইখানে আসি, তো একটা কাজ দরকার, এখন কি করা যায়? তো ভাইয়াটা বললো যে ঠিক আছে, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি দেখতেছি কি করা যায়। তো ভাইয়াটাকে অনেকদিন পরে আমি আবার ফোন করি, ফোন করার পর ভাইয়া বলে যে হ্যাঁ চাকরি হয়েছে, ও তো রাহা দিলে কাজ শুরুও করে। তো তখন দেখা গেছে যে সকালবেলায় উঠে রান্না বান্না করা বা যেভাবে করে সবাই, ওকে খাবার প্যাক করে দেওয়া, সবকিছুই করছি আমি, ভালো লাগতো করতে। তখন অনেকদিন এভাবেই কাটে, ভালো। আপনার লেখাপড়ার কি হলো? আপনার লেখাপড়ার কি হলো? আমার লেখাপড়া তো বন্ধ হলো। কেন বন্ধ হলো? ও বলছে আমাকে করতে, কিন্তু আমি বলছি না, আমি আর লেখাপড়া করবো না, আমি সংসার নিয়ে ব্যস্ত থাকবো, আমার ইচ্ছা ছিল। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। দেখুন, একজন মানুষ গাইড না পেলে জীবনে কে কি করতে পারে। ওকে, তারপর আমরা খুব ভালো আছি, মোটামুটি ঘরের অনেক কিছু আমরা গুছিয়ে ফেলছি। তখন যেমন একটা কার্পেট ছিল, এখন খাট, আলমারি, ফ্রিজ, সংসারটা পুরোটা সাজাই ফেলছি আমরা। তো দেখি যে ও রাত হয় অনেক আসতে, সারাদিন আমি বসে থাকি। তো আমরা প্ল্যান করলাম যে আমরা উত্তরার দিকে চলে যাব। তো উত্তরা 4 নম্বরের পরে একটা লোকাল এরিয়ার মতো আছে, ওখানে ভাড়া টাড়া খুব কম। তো আমরা ওখানে একটা ফ্ল্যাট নিয়ে চলে যাই। এর মাঝখানে কি আপনার সাথে আপনার ফ্যামিলি যোগাযোগ হয়েছে? না, কোনো যোগাযোগ হয়নি। না। কতদিন হয়ে গেছে এই সংসারে আপনি বের হয়ে যাওয়ার পরে? 6 মাস। 6 মাসের মধ্যে কেউ আপনার জানতেও চায়নি? কেউ জানবে কিভাবে? আমার মোবাইল টোবাইল কিছুই নাই। আপনি কখনো ফিলও করেননি আপনার ফ্যামিলিকে? ভেরি স্ট্রেঞ্জ। ওকে, তারপর আমরা উত্তরা চলে যাই। বাসা নিয়ে খুব ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। তো ইভেন আমি তখন ওকে বলি যে আমরা একটা বেবি নিই, আমাকে বলে না এখন না, আরো পরে। ওকে, তো একদিন শখ করে আমি বলছি আমার তাহলে একটা কুকুর এনে দিও। আমার কুকুরের একটা স্টোরি আছে, মাঝখানে আমি একটু বলি। ওকে। তো আমাকে একটা কুকুর এনে দেয়। তো কুকুরটা খুব ছোট ছিল, কিউট ছিল, অনেকদিন আমি ওটাকে পালছি। ওই কুকুরটার যখন 1 বছর হয়, Okay. ওকে আমি বিয়ে দিছি, ছোটখাটো একটা অনুষ্ঠান করছি। বিয়ে দিয়ে দিয়েছেন কার সাথে? হ্যাঁ, ওর জন্য আরেকটা কুকুর কিনে নিয়ে আসছি, আরেকটা কুকুর কিনে এসে বিয়ে দিতে হয়েছে। ওকে, বিয়ে দিছি। অনুষ্ঠান করা হয়েছে। ওকে, বুঝতে পেরেছি, ফ্যান্টাসি জায়গা থেকে করা হয়েছে। ওকে, দ্যাটস ফাইন। তারপর ওদের ছেলে মেয়ে হয় 7টা। ওই ছেলে মেয়ে গুলোকে আমি নিজের হাতে বড় করছি। ওকে, আমি নানি হয়ে গেছি হাজার শুধু। এটা বলার কারণ হচ্ছে যে আমাকে এত ভালোবাসতাম, মুখ থেকে যেটা বের করতাম সেটাই আমার সামনে হাজির করতো। মানে আপনার যতক্ষণ হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। ওকে, মানে যতক্ষণ আমার সামনে থাকতো, আমি যদি বলতাম শুয়ে আছি, হঠাৎ পানি পিপাসা লাগছে, আমি বললাম পানি খাবো, উঠতে হবে না, আমি এনে দিচ্ছি। তো অনেকদিন আমি আসলে আদরের ইতে যেমন থাকি না, বাটিতে রাখি না, মাথায় রাখি না, এরকম ভাবে রাখছে আমাকে। তো ও কখনো ওর একটা কথা যা বলছে আমি ওইটাই সত্যি, এরপর আর কোনো সত্যি নেই। ওকে অবিশ্বাস করবে এটা আমি কোনোদিনও কল্পনা করি নাই বা করতে পারি নাই। মোটামুটি সংসার এভাবে সবকিছু নিয়ে ভালো চলতেছে। এর মাঝে একদিন আমি বাসায় যোগাযোগ করি, বাসায় মানে ওই যে ভাইয়াটা চাকরি দেয়, ওই ভাইয়াটার মাধ্যমে একদিন আমি বাসায় নক করি। তো ওই যে বললাম না, বাসায় তেমন গার্জেনও ছিল না, আম্মা তেমন ইয়েও দেখায় নাই, যে রাগ একটা অভিমান তেমন কিছুও দেখায় নাই, ইজিলি মেনে নিচ্ছে আম্মা। এর মাঝে একদিন হঠাৎ করে ও আসে বাসায়, এসে আমাকে বলে যে ওর পুরোনো ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়েছে। তখন আমাকে বললো যে আমার ফ্রেন্ড আমাকে একটা জিনিস দিছে, যেটা আর কি খাইলে ফিজিক্যালি একটু ফিল ভালো করা যায় আর কি, বলে আমাকে। তো বলার পর আমি বললাম সেটা কি? তখন আমাকে একটা জিনিস বের করে আর কি দেখায়, সেটাই হচ্ছে আর কি ইয়াবা। ওকে, এর আগ পর্যন্ত আপনি ইয়াবা চিনতেন না, জানতেন না? না। ওকে, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করলেন না এটা কেন খাওয়া দরকার?
না। আপনি জিজ্ঞেস করেননি? হ্যাঁ, তারপর কি করলেন আপনি? তারপর আমি ওটা খাই ওর সাথে বসে, কিভাবে খেলেন? একটা যেটাকে ফয়েল বলে। আপনার দেখে প্রসেস থেকে মনে হয়নি উদ্ভট একটা ব্যাপার? মনে হয়েছে। মনে হওয়ার পরে আপনি ওকে কি বলেছেন? আমি ওকে কিছু বলি নাই, কিন্তু আমার একটা ভাবনা ছিল যে আমাদের এই সংসারটা এই পর্যন্ত নিয়ে আসছে ও, সবকিছু আর্ন করে ও, তো জানে কত কষ্ট এই পৃথিবীটা, এই সমাজটা কষ্টের। তো ও নিশ্চয়ই এমন কিছু করবে না। আর আমার ধারণার বাইরে ছিল যে কোনো হাজবেন্ড তার ওয়াইফকে একটা সিগারেট দিতে পারে আগে, যে তুমি রাখাও, এটা আসলে আমার তখন আমি কল্পনা ছিল না আমার। ওকে আর আমি জানি ও এরকম কিছু আমাকে দিবে না। ওকে। তারপরে এটা আমরা খাই, সারা রাত জেগে থাকি দুজনে, তো এরকম চলতে থাকে। একটা দিন হয়তো বা কালকের দিনটা গ্যাপ গেছে, পরের দিন আবার, তারপরে আবার, এভাবে কন্টিনিউ হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে। তো আমারও ভালো লেগে গেছে, শুধু আমি ওর দোষ দিব না, আমি ওকে বাধা দিইনি। তো এইভাবে চলতে থাকে একটা বছর কন্টিনিউ এটা এইভাবে চলে। 1 বছর পর হঠাৎ ও বলে যে আমি চাকরি ছেড়ে দিব। কেন চাকরি ছেড়ে দিব, কি করবো? বলে যে আমি কার্গোতে একটা বিজনেস চালু করতেছি, আমি ওটা করবো, চাকরি আমি আর করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো করো। তো দেখা গেছে কার্গোতে চালু করছে কাজ, ওই কাজের ওই দেখায় আমাকে ও 15 দিন 1 মাস আস্তে আস্তে শুরু হয়েছে, ডাইরেক্ট 15 দিন 1 মাসে যায়নি, 3 দিন নাই, ঘর থেকে একেবারে উধাও, মোবাইল টোবাইল সব বন্ধ। আচ্ছা 3 দিন পরে এসে আমাকে বুঝাইতেছে, দেখো এই কাজ সেই কাজ, এটা সেটা। আমি বুঝে নিয়েছি যে হ্যাঁ থাকতেই পারে, যেহেতু কাজ করতেছে। তারপর 3 দিন থেকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 15 দিন, তারপরে 1 মাস এরকম। আর আমি তো খুবই নার্ভাস তখন, যে কোথায় গেছে, আমাকে রেখে চলে গেল কিনা, মানে কান্না কাটি ছাড়া আমার আর কিছুই নাই। তখন দেখা যাইতো যে 15 দিন পরে আসছে, তখন ও অনেকগুলো নিয়ে আসছে, ইয়াবা সাথে গাঁজা, এগুলো নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে, আবার রেখেও যাচ্ছে অনেকগুলা, যে তুমি এটা পরে খেও। তখন আমি একা একা বসে, যে এত নাই, আমার কষ্ট লাগছে। আবার দেখা গেছে যে যখন ও আসতো আমি ঝগড়া করতাম না, কারণ কয়েকবার আমি দেখছি যে ঝগড়া করলে, ওকে জিজ্ঞেস করলে তুমি কোথায় গেছো, ও আসতো না। তখন ভাবতাম যদি ঝগড়া করলে বা কিছু বলে যদি নাই আসে, আমি কিছু বলতাম না। তো এটা এইভাবে চলতে থাকতো। তো এর মাঝে বলি, আমার একটা বান্ধবী ছিল, সেহলি নাম ওর, তো ও আমাকে অনেক হেল্প করছে, মেন্টালি ভাবে অনেক সাপোর্ট দিচ্ছে। যেমন আমি আরো অনেক বেশি ধ্বংস হয়ে যেতাম, যেটা আমি হয়তো বা হইনি। কারণ ও আমাকে অনেক, এমনও দিন গেছে যে ও আমাকে বলতো চল তুই আমার সাথে, আমার বাসায় থাকবি। তো অনেক সময় যেতে চাইতাম না, যে ও যদি এসে ফেরত যায় ই করা, বললো যে কেন, তোর মোবাইল আছে না, তোকে ফোন করবে না, অনেক বুঝায় টুঝায় আমাকে নিয়ে যেত। তো এরই মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তো আমি ডিসাইড করছি আমি এটা রাখবো না। ওর সাথে আমি আলাপ করছি, ও বলছে এখন নেওয়ার দরকারই নাই। তো হাসপাতালে যাই একদিন, আমি একাই যাই, ও আমার সাথে যায় না। তো যাওয়ার পরে আমি কেন যেন করতে পারি নাই, কারণ আসলে কেন যেন ভিতর থেকে মনে হচ্ছিল কেউ বুঝি মা করে ডাকে, মানে আমার কানের আশেপাশে আমি শব্দটা শুনতাম, মা ডাকটা আমি শুনতাম শুধু। তো বাসায় এসে আমি ওকে বলি ফোনে, আমার সাথে অনেক রাগারাগি করে, ফেলে দিতা তুমি এখন একা, আমি দূরে কাজে, এখনো এটা সেটা আমাকে বলতেছে। তো বলছে না আমি পারি না এটা ফেলতে। তো ওই উত্তরায় যে বাসাটা আমি ছিলাম, আশেপাশে যে মহিলারা, বা একটা মহিলা ছিল সিলেটের, তার বাড়ি, তো ওনার সাথে মোটামুটি অনেকটা ফ্রি ছিলাম। উনি দেখতো আমার ঘরের সংসারে ঝগড়াঝাটি বা আমি একা থাকি, এগুলো দেখতো। তখন উনি আমাকে একটা কথা বলছিল যে দেখেন, সব ছেলেরাই বা হাজবেন্ডরাই মোটামুটি এরকম থাকে, বিয়ের পর অনেকে ভালো হয়ে যায়, অনেকে বাচ্চা কাচ্চা হইলে ভালো হয়ে যায়। যেমন আমার হাজবেন্ডরাও অনেকটা এরকম ছিল, এরকম না হোক একটু এরকম ছিল। তখন দেখা যায় বাচ্চা কাচ্চা নিলে ওদের মনটা সংসারের প্রতি একটু ইয়ে হয়ে যায়, আপনি বাচ্চাটা নিয়ে নেন, ভালো হবে এটা। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমারও ইচ্ছা করতেছে না, এটা আমি ফেলে দিই, আমার ভালো লাগতেছে না, আমি বাচ্চাটা নিয়ে নিবো। তখন আমি বাচ্চাটা নিয়ে নিই। যখন আমি বাচ্চাটা নিই তখন আমি পুরো একা বাসায়। আমার আম্মা আমাকে অনেকবার বলছে চলে আয়। তারপর বান্ধবীটার এখানে যাইতাম, 1 দিন 2 দিন থেকে আবার চলে আসতাম, ও থাকতো না। একটা ব্যাপার আছে না, যে টিভিতেই দেখি যে বাচ্চা বেটে থাকলে হাজবেন্ড কত আদর করে, সেবা যত্ন করে, বা একটু অন্যরকম একটা ব্যাপার, তো ওই জিনিসটা আমি পাইনি। তো যাই হোক, মাঝে মাঝে আসতো, এইভাবে চলছে। বাই দ্য ওয়ে, এটা তো বারবারই হচ্ছে যে ও আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। কিউরিওসিটি থাকতো না আপনার যে কোথায় যায়, কি করে? হ্যাঁ, কিছুই উদ্ধার করতে পারেননি আপনি? না পারছি। যখন আমার বেবি 4 মাস পেটে, তখন আমি ওর কাছে একটা স্কুটি চাইছি, মেয়েরা স্কুটি চালায়, আর কক্সবাজারও যাইতে চাইছি, এই 2টা জিনিস আমি ওর কাছে চাইছি। তো একদিন হঠাৎ করে এসে আমাকে বলে যে তুমি স্কুটি নিবা না কক্সবাজার যাবা। তখন আমি চিন্তা করলাম যে স্কুটি তো নিতে পারবো, কিন্তু কক্সবাজার যাওয়ার যে একটা ফিলিংস, ওটা ওর সাথে আমি নাও পেতে পারি, কেন জানি মনে হয়েছে আমাকে। তো আমি বলছি আমি কক্সবাজার যাবো। তো আমরা সবকিছু প্ল্যান ঠিকঠাক করে কক্সবাজার যাই। তো কক্সবাজার যাওয়ার সময়ও ও অনেকগুলা ইয়াবা নিয়ে নিছে সাথে, ওখানে গিয়ে খাওয়ার জন্য। ওই সময়টা থেকে আপনি মাহতে চলেছেন? হ্যাঁ, মাহতে চলেছি। তখনও আমি নন স্টপ খাই। তখনও আপনি নন স্টপ খান? স্টপ খাই।
তখনও কি আপনি জানেন না যেটা খারাপ জিনিস? তখন আমি জানি খারাপ জিনিস, আমি খাচ্ছি, আমার বেবির ক্ষতি হচ্ছে, কিন্তু আমি এটা আসলে কি বলবো, আমি চাচ্ছিলাম ও আমাকে একবার না বলুক, ও আমাকে না বলে। অনেকগুলো ইয়াবা যেগুলো নিয়ে আপনারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখনও আপনি ইয়াবা নিয়ে যাচ্ছেন এবং তখন আপনি কনসেপ্ট করেছেন। আপনার বেবি তখন 4 মাস বা 5 মাসের। ওকে, তারপর ওখানে যাওয়ার পর সারা রাত, তো যে রাত হয়ে যায় যেতে যেতে, তো সারা রাত ওখানে যে ইয়াবা খাওয়া হয়। আর যেতে যেতে একটা জিনিস আমি ফলো করলাম, যে বিভিন্ন জায়গায় থামে না খাবারের জন্য, তখনও আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, যে মোবাইলে কথা বলতেছে। আর কখনোই ও বাসায় থাকতে ওর মোবাইল আমাকে ধরতে দিত না, বলতো যে অফিসিয়াল থেকে ফোন আসতে পারে, এটা সেটা। তো ওখানে যাওয়া সেম কাহিনী হয়েছে, দেখা গেছে সারা রাত খাওয়া হয়েছে, সারাদিন ঘুমাচ্ছে। তা আমার দেখা গেছে ঘুম ভেঙে গেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সমুদ্রে যাবো, ব্যাপারটা একটু অন্যরকম। তো আমি একটু ডাকতেছি, উঠে না। তখন আমি বললাম যে তুমি উঠবা না? আচ্ছা ঠিক আছে, যাও, বারান্দায় যেয়ে বসে আছে। তখন ওর মোবাইলটা আমি কি মনে করে যেন হাতে নিয়েছি। তখন আমি যখন SMS এ গেলাম, দেখি ওটার মধ্যে SMS লেখা যে তুমি কি বাসায় আসবা না, তুমি যদি বাসায় না আসো আমার কিছু ভালো লাগে না, আমি কিন্তু মরে যাবো, এই টাইপের আর কি, এরকম কথাবার্তা। আমার মানে বুঝে যেতে পারবো না ওই মুহূর্তটা কি ছিল। আমি স্টিল হয়ে গেছে, কি কে কাকে পাঠাইছে আমি বুঝতেছি না। পরে দেখলাম নাম্বার, হ্যাঁ এটা ওরই মোবাইলে আসছে, ওর নাম্বারেই আসছে। নাম্বার দেখলাম যে অনেকবার কথা হয়েছে এই নাম্বারে। তো আরো অনেক অনেক মেসেজ যে ছেলেরা তোমার কথা জিজ্ঞেস করে। আমি তখন ভয় পেয়েছি, তার মানে ওরা আরো ছেলেরা আছে, তো ছেলেরা তোমার কথা জিজ্ঞেস করে, মানে বেবি, আরো কোনো বেবি আছে? হ্যাঁ, ছেলেরা তোমার কথা জিজ্ঞেস করে, আমি উত্তর দিতে পারি না, মানে মেসেজ গুলো এরকম ছিল। তখন ওইটা রেখে, মোবাইলটা রেখে আমি একাই নেমে বিচে চলে গেছি। বিচে যে আমি এত পরিমাণ কান্না করছি যে বৃষ্টির সাথে সে কান্নাগুলো মনে মিশে গেছে। অনেক কান্না করছি, যে এখন আমার চোখ থেকে আর পানি বের হয় না, এত পরিমাণ কান্না করছি। করে যখন আমি ব্যাক করছি, ওরে কিছু বলি নাই। 2 দিন ছিলাম, আরো বেশি থাকার কথা ছিল, কিন্তু ওর ওই আমার মুড টোটালি অফ, আমি কিছু বলি নাই ওরে। শুধু আসার কথা আমি ওরে বলছি যে আমি তোমার মোবাইলটা ওপেন করে আমি সব দেখছি। এই নিয়ে তবুও ঝগড়া করছে আমার সাথে, কেন ধরছি ওর মোবাইল। আমি কিছু বলি না, আমার ঝগড়া করার কথা যে তোমার মোবাইল আমি এগুলো কেন পাইছি। তো উল্টা ও আমার সাথে ঝগড়া করলো যে এগুলো তুমি আমার মোবাইলটা কেন ধরলা। তো ঝগড়া করলে দেখা গেছে যে বরাবরই ও আমার উপর মানে একটা প্রেশার করতো, আমি পারতাম না। যেমন ঝগড়া হয়ে গেছে, আমার কথা হয়ে গেছে শেষ। এরপর আর ওই সাবজেক্ট নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। তো এই সাবজেক্টটা নিয়ে প্রত্যেকবার কথা বলবে, যতবার ঝগড়া লাগবে আরো নিয়ে আসবে এই সাবজেক্ট গুলা। আর যেমন নোংরা নোংরা কথাবার্তা আসছে, তা তো আসি। বাসায় আসি আমরা, বাসায় আসার পরে অনেক রাত হয়ে গেছে বাসায় আসার পরে। তো আমি তো জানি ও থাকবে, ও তো যাবে না। দেখি ও প্রিপারেশন নিচ্ছে যাওয়ার। তুমি রাতে কই যাবো? বলে আমার কার্গোতে মাল নামছে, আমাকে ওইখানে যাইতে হবে। তো ওইখানে সিস্টেম তো আর আমি জানি না, তুমি জানো না, তুমি বুঝবা না। ও রেডি হচ্ছে, তখন যাই আমি হাত কাটা শুরু করে দিছি। হাত কাটা মানে ব্লেড নিয়ে হাত কাটা শুরু করছি। আপনার কি কাটা চিহ্নটা এখনো আছে? হ্যাঁ, এই যে কাটা। এখানে তো অনেকগুলো চিহ্ন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে আপনি এই ঘটনা র্যান্ডমলি ঘটাতেন? হ্যাঁ। প্রিয় শ্রোতা, একটা ছবি আমরা দিয়ে দিচ্ছি, এবং কোন সিচুয়েশনে একটা মেয়ে এই ধরনের কাজ করে সেটার নতুন করে এক্সাম্পল যে বিএসবিতে দেওয়ার কোনো দরকার নেই। সেউতি এসেছিল, সেউতি জায়গাটা অন্যরকম ছিল, একইভাবে ওর জায়গাটাও অন্যরকম। কিন্তু যখন উপায়ান্তর না থাকে তখন বাধ্য হয়ে নিজের শরীরের উপরে অত্যাচার চালায় মানুষ। এবং এখানে সাইকিয়াট্রিক ভাষা থেকেও এটার একটা ব্যাখ্যা আছে, এটা এক ধরনের মানসিক রোগ। তবে সেই রোগ কিন্তু মানুষের মধ্যে আপনা আপনি জন্ম নেয় না, সিচুয়েশন তাকে সেই জায়গাটিতে নিয়ে যায়। এটা নিয়েও আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি রয়েছেন আজকে, তার সঙ্গে আমরা কথা বলবো। ওকে, তারপর কি হলো? তো আমি ভাবলাম যে আমার হাত কেটে ফেলে ও একটু নার্ভাস হয়ে যাবে, ও আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, ও রাতে যাবে না কোথাও। তো ও খুবই নার্ভাস হয় নাই, একেবারেই নর্মাল ছিল। আমার রক্ত পড়লে তো একাকার অবস্থা। ও এটাকে ব্যান্ডেজ করলো নিজে নিজে, ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে, সেলাই করা হয় নাই। তো ব্যান্ডেজ করে দিয়ে আমাকে একটা ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে দিয়ে বলে আমি জাস্ট 5 মিনিট যাবো আর আসবো, কারণ উত্তরা এয়ারপোর্ট কাছে ছিল। আমি বাইকটা নিয়ে যাবো আর আসবো, আমি এসে পড়বো। তুমি নক করে যাও বাইরে দিয়ে, আমি আর গেট খুলবো না, যাতে ও আসে ব্যাক করে। ও নক করে চলে গেছে তালা মেরে বাইরে দিয়ে। তো আর রাতে ও ব্যাক করেনি। রাতে আমি খুব অবাক হয়েছি যে আমার এই অবস্থা দেখে ও রাতে ব্যাক করে নাই। আমি কখন ঘুরেছি আমি জানি না। তার 4 দিন পর্যন্ত ও আর ব্যাক করে নাই। আমার তালাটা আমি পাশের মহিলারা যখন বের হয়েছে, আমি খুব দিয়ে দেখে চিৎকার করে তাদেরকে ডাক দিছি, তখন ওই হাতুড়ি দিয়ে ভেঙে আমি আর কি বের হয়েছি। তো 4 দিন পরে ব্যাক করে। ব্যাক করে এই কাজ সেই কাজ তোমাকে বুঝাইতে পারবো না। একটা পর্যায়ে এরকম হয়ে গেছে যে আমার হাজবেন্ড কি পরে আসবে আমি জানি না। আস্তে আস্তে ঘর থেকে ওর কাপড় চোপড় নাই হয়ে গেছে অলরেডি। আমি একদিন ড্রয়ার খুলে সব কাপড় চোপড় খুলে বসে আছি, আমার ছাড়া আর কিছুই নাই এখানে। মানে সবকিছু নিয়ে গেছে, আস্তে আস্তে করে নিয়ে গেছে, একটার পর একটা পরে।
আমাকে তো ডাইরেক্ট ব্যাগ ধরে নিয়ে যেতে পারে না, মানে একটা শার্ট পরে আছে এর উপর 2টা শার্ট আরো পরে ফেলে বা 2টা টি শার্ট পরে ফেলে, এরকম করে করে জুতা ব্যাগে ঢুকাই সব নিয়ে চলে গেছে, ওর কিছু নাই, হালকা পাতলা কয়েকটা কাপড় চোপড়। তো চিন্তা করলাম যে না, আস্তে আস্তে আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো এইভাবেই চলতে থাকে, এর মধ্যে বেবিটা তো অনেক প্রায় 7-8 মাসে চলে আসে। আপনি একা একা ইয়াবাগুলো নিতেন ঘরের মধ্যে বসে? হ্যাঁ, একা একা নিতাম, যখন শেষ হয়ে যেত ও আবার আসতো, নিয়ে আসতো ইয়াবা গাঁজা। এমনও দিন গেছে একদিন আমি কান্না করতে করতে 28টা স্টিক খাই ফেলছি। গাজার? হ্যাঁ, 28টা স্টিক খেয়ে আমি বেশ হয়ে পড়েছিলাম, কতক্ষণ ছিলাম জানি না। কনসিভ করা অবস্থায়? হ্যাঁ, আমার শুধু একটাই ছিল যে ও আসবে, মানে একটা বাইকের আওয়াজ পেতাম, দূর দিয়ে যায় বসে থাকতাম যে একটা বাইক আসছে, হয়তো বউ আসছে, মানে ও ছাড়া আমার আর কিছু ছিল না তখন। মানে রাতে ঘুমাতে তখন একটা গেঞ্জি নিয়ে ঘুমিয়ে থাকতাম যে ওর স্মেল আসতেছে ওইটা থেকে, বেবির চিন্তা মনে আসতো না। তারপর আমার যে চেক আপ করাতে যাইতে হইতো, নিয়মিত নিয়ে যেত না, নিয়মিত না নিয়ে যাওয়ার কারণে আমি একটু ফ্যাট আপ হয়ে গেছি। তো সেদিন আমার ডেট ছিল যাওয়ার, ও আসি বলে আসতেছে না, আমি ভাবছি যে হয়তো আসবে না। রাত্রে 10:30টার দিকে আসছে, আসার 4 তলায় বাসা, নিচতলা থেকে আমাকে ফোন করে বলছে তুমি নামো। বলছে না আমি আর যাবো না, 10:30 বাজে, ম্যাডাম কি এখন আসে নাকি, চলে গেছে না? বলে যে না, আমি ম্যাডামকে ফোন করে বলছি, ম্যাডাম আসছে, ম্যাডাম যায়নি। তো নামলাম, নিচে নেমে গেলাম, যাওয়ার পর ম্যাডাম চেক আপ করে দেখে যে, বলে যে বাচ্চার তো হার্টবিট কমে গেছে, তুমি ওরে এখনই ভর্তি করায় দাও। তখন সাথে সাথে ভর্তি করাই দিয়েছে, আর আম্মাকে ফোন করছে বাসায়। রাতের আম্মা চলে এসে কালকে কি অপারেশন হবে, আম্মা আসছে, ছোট বোন আসছে, পরে অপারেশন হয়েছে। যখন আমার হুঁশ আসছে, দেখি বেবিটা নিয়ে আসছে আমার কাছে, তো আমি কান্না করে দিছি। তো আমার আম্মা ভাবছে যে আমার ছেলে হয়নি দেখে আমি কান্না করে দিছি। আমার একটা ছেলের খুব ইচ্ছা ছিল, ছেলের ইচ্ছা ছিল এই জন্য না যে ছেলে, এই জন্য ইচ্ছা ছিল যে আমি দেখতেছি আমার পরিস্থিতি ভালো না, তা একটা ছেলে হলে এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো, একটা মেয়েকে পারবো না। একটা মেয়েকে খুব সাবধান ভাবে কিন্তু বড় করতে হয়। তো আমার পরিস্থিতিগুলো আমি বুঝতেছিলাম। যেদিন আমাকে রিলিজ দিছে, রিলিজ দেওয়ার পরে পাবিল আমাকে বলতেছে যে আজ আমি পেমেন্ট পাইনি, আমাকে একটা দিন হোল্ড করতে হবে, তোমাদের ওখানে থাকতে হবে। তো ওখানে দেখা গেছে যে বিভিন্ন আয়ারা থাকে না, তো ওরা টাকার জন্য বারবার পেন দেয়। তো আমার কাছে একদম টাকা নেই, আমাকে পেন দিচ্ছে বারবার তারা, যে আমরা চলে যাচ্ছি শুধু এইটুকু বলতেছে। তা আমি তো বুঝতেছি কেন বলতেছে ওরা এই কথাটা। তো আমি বললাম যে খালা আপনারা কালকে আসেন, আমি কালকে যাবো, আমি আজকেও আসছি। বলে আচ্ছা ঠিক আছে, চলে গেছে। পরের দিন সকাল হয়েছে, সকাল সকাল আমরা চলে যাবো, পেমেন্ট পাবে। পেমেন্টও পাইছে, আমাকে ফোন করে বলছে দুপুরবেলা 12টা বাজে যে আমি পেমেন্ট পাইছি। তো আমি সব গুছিয়ে বসে আছি, সে আসে না, খুব রাগ লাগতেছে, ফোনও ধরে না, এতবার ফোন দিচ্ছি, এদিক দিয়ে তো নানান রকম পেইন আসতেছে যে যাবেন কিনা, অফিস থেকে আমাকে নোটিশ পাঠাইতেছে আপনারা যাবেন কিনা। তো আমি ওকে ফোন দিই, ফোন ধরে না। এর মধ্যে আমি আবার আমার ছোট বোনটাকে পাঠাই দিছি বাসায় তো কুকুর ছিল, আমার কুকুরগুলাকে আমি বিক্রি করে দিছি। তো কুকুরের ছিল, বাসার লোম টোম ছিল, বাচ্চা নিয়ে যাব, আমার বোনকে পাঠাইছি একটু পরিষ্কার করার জন্য। তখন আমার বোন বলে যে আমি তো নিচে পাশের রুমের আপুর বাসায় বসে আছি। কেন? বলে যে পাবিল ভাই আসছে, পাবিল ভাইয়া 3-4টা বন্ধু বান্ধব নিয়ে আসছে, রুমের মধ্যে আছে, আমাকে বলছে যতক্ষণ না আমি ডাকি তুই আসবি না। তখন আমার রাগ উঠে গেছে যে আমাকে এখান থেকে রিলিজ না করে ওখানে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? তখন সেটা আমি ধরবো, এটা নিয়ে আমি অবশ্যই একটা ক্যাচাল করবো। তো আমি আমার সিজার বের হতে দিবে না, আমি বের হয়ে আসছি, লুকায় বের হয়ে আসি, আমি ভাঙা রাস্তা, ওই রাস্তা দিয়ে আসছি, বাচ্চা ওখানে রেখে। হ্যাঁ, বাচ্চা আম্মা ওখানে আছে, সবাই আমি আসছি আর ওরা বাইক নিয়ে আরেক গলি দিয়ে বের হয়ে গেছে। কাঁচা সেলাই, আমার আমার কোনো একটা স্পট নাই যে আমার বাচ্চা বেবি হয়েছে, ওই যে আমি আসছি না, 2টা সেলাই ফেটে গেছে। পরে আমি ওর রিক্সা নিয়ে আবার হাসপাতালে যাই। যাওয়ার পরে আমি কিছু বলার আগে সে শুরু করছে আমার সাথে, তুমি কেন বের হইলা, কেন, এই নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো এমন বাজে কথা আম্মার সামনে এগুলো বলতেছে, আমার ছোট বোনের সামনে বলে আমার খুব খারাপ লাগছে। আমি আম্মাকে সাইড করে বললাম আম্মা তুমি চলে যাও। আম্মা যাবে না, আমাকে ধাক্কায় বের করে দিয়েছি। তখন আম্মা চলে গেছে, ছোট বোনকে নিয়ে চলে গেছে। তো যাওয়ার পর ও তো বাইকে আসছে, এখন আমাদেরকে নিয়ে যাবে, তখন ও ট্যাক্সিতে করে আমাকে বাসায় দিয়ে আসছে। আমাকে বাসায় রেখে ঝগড়াঝাটি হচ্ছে, এর মধ্যে যা হওয়ার দরকার সব হচ্ছে, ঝগড়াঝাটি, মারধর করছে ওই অবস্থায় আমাকে। ও আমাকে বাসায় রেখে বের হয়ে যাচ্ছে, তুমি বের হয়ে যাচ্ছ, তখন আমি ওকে ধরে রাখি, এত মারটার খাওয়ার পরেও ধরে রাখি যে তুমি চলে যাচ্ছ, আমি একা কিভাবে বাচ্চাকে রাখবো বা কি করবো। তাহলে আমি আমার বাইক রেখে আসছি হাসপাতালে, ওটা আনতে যাচ্ছি। তো বাইক নিয়ে আসার কথা অ্যাক্সিডেন্ট করছে, সেটা আমার দোষ, আমি ওকে বদলে দিছি। তো এখন ও আসার পরে অনেক মারধর করলো আমাকে, অনেক
ফিলিংস আমার প্রতি ওই মায়াটা ছিল না, কেটে গেছিল ওই নেশা করতে করতে। তো ও যখন আমাকে গালি দিতেছে তখন না আমার বাচ্চাটা আমার দিকে তাকায় আছে, মানে স্বাভাবিক ভাবে না, একটা বাচ্চা যেমন তাকায় অন্যদিকে তাকায়, তা ও মনে হয় এক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। মানে তখন 28 দিন আর কি, ওই দিনের ঘটনা না, পরে আর কি 28 দিনের যে ঘটনাটা বলছি। তো প্রায় যখনই বাসায় আসে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি এগুলো হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। আমি ভাবছি বাচ্চা আছে এখনো কোনো চেঞ্জ না। আর 2 দিন আমার সাথে থাকছে বাচ্চাটা নিয়ে, তারপর থেকে আমি একা বাচ্চা নিয়ে। আম্মা একদিন আমাকে ফোন করছে, করে বলতেছে যে দেখ আমাদের পাশে বাসার এক বাচ্চা মারা গেছে। কিভাবে মারা গেছে, যে রাতের বেলা ওরা আম্মা নাকি মানে পাশ হয়ে শুয়েছে, ওর উপরে হাত পড়ে বাচ্চার শ্বাস বন্ধ হয়ে গেছে। তুই আবার এরকম একটা ভুল করবি, অযত্ন করবি, তখন কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি তো ঠিক মতো রান্নাও করি না, আমি খাই না দাই না, একটা বাচ্চার তো প্রপারলি একটা দরকার আছে, আমি তো সেটা করতে পারতেছি না। পরের দিন আর কি আমি বাচ্চাকে ডিটেডি করায় আমি বাচ্চাকে নিয়ে চলে গেছি আমার কাছে। আমাকে আমি জাস্ট সিঁড়ির মধ্যে দাঁড়ায় আমি কোলে দিছি, আমার মনে পড়ে কথাটা, কোলে দিছি বাচ্চাটাকে, দিয়ে বললাম যে আমার রাখো, ওর বাবাকে নিয়ে এসে আমি নিয়ে যাবো। তারপর লং টাইম পার হয়ে গেছে, আমার বাবাকে নিয়েও যেতে পারি, আমি বাবাও আনতে পারি না এখন পর্যন্ত। লং টাইম। প্রিয় শ্রোতা, কিন্তু আমাদের অনুষ্ঠান এখনই শেষ হচ্ছে না, আমাদের অনুষ্ঠান আরো সামনের দিকে যাবে, কারণ এই লং টাইমের গল্পে আজকে ওর যে মেয়ে, সেই মেয়ে কোথায় দাঁড়িয়ে আছে এবং ও মানে শাহানা কোথায় দাঁড়িয়ে আছে সেটাই দেখার বিষয়। শুধুমাত্র নেশা নাকি আরো অন্য কিছু? সামনের দিকে যাই আমরা। মেয়েটার নাম কি রাখলেন? জান্নাত। তারপর ওর এখানে মার এখানে রেখে দিলাম, রেখে আমি ওর পিছনে ছুটলাম। ও কোথায় যায় কোথায় না যায়, মানে হাতে পায়ে ধরা, কান্নাকাটি করা, যেভাবে আমি ওরে পারি আমি ওকে আনবো। এটা মেয়ে মানুষ চাইলে নাকি পারে না এমন কিছু নাই। তো এই জিনিসটা ভিতরে কাজ করতো আমার। তো আমি হাতে পায়ে ধরা থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই, কান্নাকাটি, হাত কাটা, পা কাটা, কিভাবে ওরে আমি পারবো আমার কাছে রাখতে, কিভাবে পারবো ওরে আমি ফিরে আনতে। কিন্তু হ্যাঁ, আসতো আমার কাছে, যখনই আসতো আবার নিয়ে আসতো, 1-2 রাত আমার সাথে থাকতো, আবার চলে যেত। পরবর্তীতে ওর মানি ব্যাগের মধ্যে আমি একটা ছবি পাইছি, সব বিস্তারিত আমি জানতে পারছি। একটা মহিলা, 2টা বাচ্চার ছবি পাইছি। বাচ্চা 2টা, একটা 10 বছর, একটা 12 বছর হবে। তো ওই মহিলাটার হাজবেন্ড নাই, ওই মহিলার সাথে ওয়ার্ড হয়েছে, ওনাদের বাসায় থাকে, বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করে, সবকিছু আর কি। ওইখানে একটা মানে গার্জিয়ান হয়ে গেছে, এই জন্যই আমার এখানেও আসে না। কিভাবে জানলাম, ওই যে আমি মেসেজ তো পাইছি আগেই, অনেক আগেই পাইছি। এই এতটা বছর বাচ্চা হওয়া পর্যন্ত কিন্তু আমি চুপ, কিছু বলি না। ওই যে তখন আসার পথে একটু বলছি, তারপরে কিন্তু আর ও আমাকে বুঝায় যে আর এগুলো কিছু না, এগুলো জাস্ট এমনি, তুমি বুঝবা না, এটা একটা পলিসি, এটা সেটা আমাকে বুঝাইতো। আমি আচ্ছা ঠিক আছে, তুমি যেটা, কিন্তু আমাকে কিন্তু ছেড়ে যেও না, তোমাকে ছাড়বো, পাগল হয়েছে, তোমার ছাড়তে পারবো আমি, এরকম আমাকে বলতো। ঠিক আছে। ওই মহিলার ছবি আমি দেখতে পাই, দেখতে পাই আমরা ওভাবে রেখে দিই আমি ই করে। তারপর আমি ডিভোর্স কাগজ পাই, আমাকে ওর ডিভোর্স দিয়ে দিছে, মানে ওর মহিলাকে দেখাইতে হয়েছে ওর যে ওর বউকে ও ডিভোর্স দিয়ে দিছে, মহিলা দেখতে চাইছে। তো ওই কাগজটা আমি দেখছি। কিভাবে দেখলেন? ওর মানি ব্যাগে দেখছি। তার মানে মহিলার কাছে জায়গা করে নিতে আপনাকে একটা ফলস ডিভোর্স করে তারপরে মহিলার কাছে জায়গা করে নিছে, যেটার আমি সাইন টাইন কিছুই করিনি। তো এটা পাওয়ার পরে অনেকদিন পরে আমি অবশ্যই এই ব্যাপারটা ওকে বলছি, যখন আরো ওরে হারানোর ভয় আমার ভিতর থেকে চলে গেছে, তখন আমি বলছি, বলে যে এটা তো এমনি করছি আমি, এটা তো আবার রিনিউ করা যাবে। এটা কি তুমি কোন প্রোডাক্টের কাগজ পাইছো যেটা আবার রিনিউ করে নিবা তুমি? তো এটা দেখার পর আমি চুপ করেছিলাম যে এখন কিছু বলতে গেলে আবারও চলে যাবে। তখন হয়তো একটু 3-4 দিন 5 দিন ধরে আমার কাছে আসে, কিছু বললে আবার চলে যাবে, এই জন্য আমি আবার কিছু বলতাম না। কিন্তু যত কিছুই হোক, এই ইয়াবা ছাড়া আমার কাছে ও নাই, যতক্ষণ আমার কাছে আছে ইয়াবা আছে, এরকম একটা ব্যাপার। হয়তো ওখানে যে খেতে পারে না, আমার এখান থেকে ভরপুর খেয়ে তারপর ওখানে যায় ও, এরকম একটা আমি একটা আইডিয়া করে নিছি। তারপরেই তো ওই মহিলার সাথে তার আলটিমেটলি রিলেশনশিপটা কি ছিল, আপনি কি কোনো কিছু জানতে পেরেছেন? বিয়ে করছে। আপনি কি অনুমান করে বলছেন? তার মানে আপনি এখন পর্যন্ত স্টিল ক্লিয়ার না ওই মহিলার কোনো নাম্বার ছিল আপনার কাছে? কোথায় থাকতো ওই মহিলা, কি অবস্থা? নাম্বার তো ওর মোবাইল থেকে আমি নিয়েছি, কিন্তু আমি কখনো ফোন দেইনি। কখন আপনি ফোনও দেননি তাকে? কেন দেননি? আবার জানলে তো ওরে তো যদি বলে দেয় তখন তো আবার একটা সমস্যা হবে না, তখন আইসা তো আবার আমাকে মারধর করবে বা ঝগড়াঝাটি করবে, এই জন্য আমি মহিলারে কিছু বলিনি বা মহিলাকে ফোনও দেইনি। আপনি কত বড়, মানে আই এম রিয়েলি অনার মাই গেস্ট, বাট আপনি যে কত বড় মাপের বোকা, আপনি কি এটা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝি। এখন বুঝেন। দিস ইজ দ্য থিং, প্রিয় শ্রোতা, মানুষ যখন বোকা হয় তখন আসলে বুঝে না, বোকার রেজাল্টে যখন হাতে পেয়ে যায় তখনই মানুষ বুঝে আসলে কত বড় বোকা সে ছিল। ওকে, তারপর কি হলো? তারপর এই তো এইভাবে চলতেছে, উনি ওখানে থাকেন এখানে থাকেন, মিলে টিলা থাকেন। তো একদিন আমাকে ও বলতেছে যে ওখানে নিশ্চয়ই কোনো একটা ঝগড়াঝাটি হয়েছে, বা ওই মহিলাটা কোনোভাবে কোনো প্রুফ পাইছে যে আমার সাথে ও অ্যাটাচড আছে এখন পর্যন্ত।
তো একদিন আমাকে বাসায় আইসা থাকতেছে, খুব আদর যত্ন করতেছে। সেদিন আমাকে বলতেছে একটা হেল্প করবো আমাকে। আমি কই, কি ধরনের হেল্প? বলে ওই মহিলাটাকে ফোন করে একটা জিনিস বলতে হবে। কই, কি বলতে হবে? বলে শোনো, তুমি এটা ভুল বুঝো না, কিন্তু এটা ওনার সাথে আমার একটা কাজের লিঙ্ক আছে। এই কথাটা যদি বলি, উনি যদি এই জিনিসটা বিশ্বাস করতে পারে, দেন আমার অনেক প্রফিট হবে, সেটা আমাদেরই তো হবে। আমাকে ও বুঝাইছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি বলতে হবে? বলে যে তুমি ওনাকে বলবা যে ওনার পাবেলের সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, আপনি এখন কি চান এটা বলতে বলে ওনাকে আমাকে। ঠিক আছে বলবো। আমি ফোন করে মহিলাকে এই কথাটাই বলছি যে পাবেলের সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, এখন পাবেল আমাকে ফোন করে না, বা আপনি তো ওকে পেয়েই গেছেন, এখন আর কি চান? মহিলা আমাকে ফোন করছে, উনি বলছে যে ঠিক আছে তুমি ফোন করে জানতে পারো আমার সাথে ওর রিলেশন আছে কিনা। তখন আমাকে মহিলা ফোন করছে, তখন আমি এটা বলতে হবে আর কি। আপনি এত দূর পর্যন্ত করলেন পাভেলের জন্য, ইজ দ্যাট বিলিভেবল? মহিলাকে বললাম, তারপর ওদের রিলেশনটা আবার ভালো হয়ে গেছে। পরে আমি বুঝতে পারছি আর কি ব্যাপারটা, রিলেশনটা আবার ভালো হয়ে গেছে। একদিন আমার একটা বান্ধবী আমার বলে পাবেল কোথায়? তখন আমি পাবেল কোথায়, কাজে ব্যস্ত, কাজে আছে, এই টাইমে মানুষ ঘোরা থাকে নাকি? বলে যে সত্যি করে বলো কই? কাজে আছে, তুই জানিস না? না কই, আমাকে না জানি না। বলে না, ওকে আমি দেখলাম মার্কেটে, দুইটা বাচ্চা একটা মহিলার সাথে। তখন যাই হোক কথাটা আমি ঘুরে করে গেছি। তো যে আমি আমার একটা বান্ধবীর কথা বললাম, যে বান্ধবীটা সেহিলি, ওর এখানে নিয়ে গেছে। আমার এমনও দিন গেছে যে ও ক্লাস করতেছে, আমার পিছনে বসায় রাখছে, যে আমি বাসায় এক কাপড় ফিল করবো, এমনও সময় গেছে। তো দেখা যাচ্ছে গার্হস্থ্য অর্থনীতিতে পড়বো। তো ওইখান থেকে নিউ মার্কেট কাছে, আমরা নিউ মার্কেটে আসছি। আর পাবেল আমাকে বলে বাসা থেকে বের হয়েছে যে ও চিটাগংয়ে যাবে, ওদের গ্রামের বাড়ি চিটাগংয়ে, ওখানে যাবে। তো রাস্তা যখন পার হচ্ছি আমরা, তখন আমি দেখি পাবেলকে, ওর বাইক, ওর জ্যাকেট, লেদারের জ্যাকেট পরা পাবেল। ও তো আমাকে বলছে যে ও চিটাগং যাচ্ছে। তা আমি পাবেল বলে ডাক দিছি, ও এমন জোরে বাইক টান দিছে, আমি ওর পিছনে দৌড়াচ্ছি। মানে নিউ মার্কেটের মতো একটা জায়গার মধ্যে আমি দৌড়ে দিছি। কেমন বিশ্রী একটা ব্যাপার না? আমি দৌড়াচ্ছি, আমি অনেকক্ষণ যাওয়ার পরে ও তো বাইকে টেনে চলে গেছে। পরে আমি বললাম কি করলাম এটা, আমি এত দূর দৌড়ে চলে আসলাম। তারপর আমি আবার ব্যাক করি, পরে ফোন করি, মোবাইল সাথে সাথে অফ করে দিছে, মোবাইল বন্ধ বন্ধ বন্ধ। পরবর্তীতে জিজ্ঞেস করলাম, অস্বীকার করলো যে না। তখন আমি বুঝতে পারি, আমি বলছি না আমার ভুল হইতে পারে, কিন্তু তখনও যদি জিনিসটা আমি বিশ্বাস করতে পারতাম, হয়তো কাহিনীটা এত দূর। মোবাইলটা কেন বন্ধ রাখতো? ওর মোবাইল বন্ধ থাকতো, ম্যাক্সিমাম টাইম ওর মোবাইল বন্ধ থাকতো। জিজ্ঞেস করলে কি অ্যান্সার দিত? নেটওয়ার্ক নাই, চার্জ নাই। কি বলবো, আমি আসলে স্পিচলেস। আপনি কি ওকে এতটাই লাভ করতেন? মানে এতটাই ব্লাইন্ড ছিলেন ওর প্রতি, সবকিছু প্রমাণ পেয়ে গেছেন, তারপরেও আপনি ওর জন্য ওয়েট করে যাচ্ছেন, ওয়াই? যদি ভালো হয়ে যায়, মানুষের বয়সের অনেক সময় অনেক কিছু করে, আবার একটা সময়ের সাথে চেঞ্জ হয়ে যায়। তো দেখা যাবে যে ও এখন এমন আছে, আমি চলে যাব, চেঞ্জ হলে হয়তো আমি থাকবো না, তাহলে আমি একটু ওয়েট করি। এরকম মনে হতো আপনার আমার কাছে? কাছে এরকম মনে হতো যে ওয়েট করি, ওর বয়স বাড়লে ও চেঞ্জ হয়ে যাবে, মানুষ তো সবসময় একরকম থাকে না, এরকম একটা ব্যাপার আছে। একজন চিন্তা করছে যে ওর বয়স বাড়লে ও ঠিক হয়ে যাবে, তার মানে কতটা বয়স্ক চিন্তা। আর আরেকজন যে বয়সের জন্যই ভুল করে যাচ্ছে একের পর এক, সেটা তাকে কে বোঝাবে? সেটাই আসলে ফ্যামিলি স্কুলিং এর জায়গাটা খুবই খুবই শক্তিশালী, এবং যে স্কুলিংটা আমাদের শাহানার জীবনে একেবারেই জিরো ছিল। যাই, তারপর আপনার কি হলো? তারপর চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে। তো আমরা এর মধ্যে বাসাটা চেঞ্জ, যেহেতু চাকরিটা ছেড়ে দিচ্ছে, উত্তরা থেকে বাসাটা চেঞ্জ করে ফেলতে যাচ্ছে। তো উত্তরা থেকে চেঞ্জ করে ও নিয়ে আসছে মোহাম্মদপুরে। আচ্ছা, ওকে মান্থলি খরচগুলো দিত? মান্থলি যে এক্সপেন্স গুলো হতো সেগুলো দিত? ওকে, উত্তরা পর্যন্ত দিয়ে গেছে। ওকে, তারপর মোহাম্মদপুরে আসলো। মোহাম্মদপুর কেন আসলে? মোহাম্মদপুরে উত্তরাও থাকতে যাচ্ছে না। উত্তরও থাকতে চাচ্ছে না? আপনি তাকে জিজ্ঞেস করেননি যে মোহাম্মদপুরে থেকে কি হবে? না, ও আসবে এখানে। ওর একটা ছিল যে ও তো কার্গোতে কাজ করে, যদি আমি ওখানে যাই, কারণ কাছে আছে। ওকে, যেমন ও আমাকে বললো এখন আমি অফিসে, আমি যাব দেখার জন্য বা খোঁজ নিব, আর এত দূরে থাকলে আমি যেতে পারবো না। আমার যেটা হয়েছে, প্লাস এখান থেকে ও যেসব জিনিসপত্রগুলো খায়, এখান থেকে ওর সব নেটওয়ার্কটা খুব কাছাকাছি, হাত দিলেই সবকিছু পাচ্ছে। ওকে, জিনিসগুলা ছিল। তো মোহাম্মদপুরে এক বাসায় আসা উঠি আমরা। ওখানে উঠার পরে দেখা গেছে যে আমি তখন ওর একটু প্রেশার করি, তখন অনেকটা সময় পার হয়েছে, বেবির 1-1.5 বছর হয়ে গেছে। তখন একটু প্রেশার করি যে দেখো আমার না হোক, আমার দরকার নেই, কিন্তু বাচ্চাটার তো দাদা দাদির একটা সম্পর্কের দরকার আছে, ওকে একটু নিয়ে যাও বাসায়। ও নিয়ে যেতে চাইতো না। তো ওর একটা ফ্রেন্ডের কথা বলতো যে ওর অনেক ছোটবেলার ফ্রেন্ড আরিফ নাম করে, অনেক ক্লোজ ছিল, অনেক গল্প শুনছি আমি। তো হঠাৎ করে একদিন বলে আরিফ আসছে। তো আমার আরিফের প্রতি ওর গল্প শুনে এটুকু ফেক ছিল যে আরিফ এরকম না। পরে আমি বলি বাসায় আসতে বললো। পরে বাসায় আসতে আরিফের সাথে গল্পটা হলো, বুঝলাম যে ছেলেটা অনেক ভালো। তো আমি আরিফের সাথে কথা বললাম,
বলে বুঝলাম যে না, ছেলেটা অনেক ভালো। তখন তার সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম যে বাবুকে তো তার দাদা দাদির কাছে নিয়ে যেতে হয়। তখন ওর ফ্রেন্ড ওকে অনেক বললো, বলার পর একদিন আমি জিদ করে ধরলাম যে আজকে যেতেই হবে। তো বাবুকে রেডি করে আমি সহ ওদের বাসার নিচে গেলাম। নিচে যেয়ে ওর যে ভাই আছে, ওর ভাই তো জানতো, ওর ভাই আবার জানতো যে আমাদের বিয়ে হয়েছে। একদিন আসছে ওর ভাই আমাদের বাসায়, তো ওর ভাইয়ের কুলে বাচ্চাটাকে দিয়ে উপরে যেয়ে ও গেট থেকে চলে আসছে নিচে, মানে ভয়ে কি বলে না বলে। তো ভাই বাসার ভিতরে ঢুকে বাচ্চাকে রেখে বলো এই নাও ধরো। তো যে কার বাচ্চা বলে পাবেলের বাচ্চাটা। তো বাচ্চাটাকে দেখি ওর ফ্যামিলি খুব, আর ওর ফ্যামিলিটা আমি ঢোকার পরে যতটুকু দেখছি খুব নরম, ওরা খুব ভালো আসলে। আপনি কি যে বেশ নেবার কথা ছিল মাথায় সেগুলো না, নেননি? নিতে হয়নি। ইভেন তারা জানতে পারছে যে এটা জানছে যে আমি মুসলিম, সে হিন্দু। মানে এইভাবে এইভাবে আমরা আপনারা একটা আছেন। সেপারেশন ম্যারেজের টাইপের একটা কিছু করছি আমরা। ওকে। ও যে মুসলিম হয়েছে এটা ওর বাসায় বলা হয়নি। তো এইভাবে বাবুকে আগে ঢুকানো হয়েছে ওদের বাসায়, তারপরে আমি ঢুকছি ওর বাসায়। এই তো 6 মাস ছিলাম। যখন ওর বাসায় আমি পা দিছি, ওর স্টোরি শুনতে শুনতে মানে আমি আসলে কি বলবো, ওর প্রতি যে একটা কি আমার ধারণা তৈরি হয়েছে আমি বলতে পারবো না। কি শুনেছেন আপনি? ওর মার কষ্টগুলা, যেমন ওর মার কাছ থেকে যে কিভাবে টাকা পয়সা স্বর্ণ অলংকার কিভাবে নিয়েছে, ওর মাকে যে কি রকম টর্চার করছে। যে যার ছেলে ড্রাগস নেয় সে মাই বলতে পারে এই জিনিসটা। এমন বলে গেছে যে ওর মার চুল ধরে টেনে এক রুম থেকে আরেক রুমে নিয়ে গেছে। মাই গড। মানে এটা তো আমি শুনে আমার যে কেমন লাগছে আমি বুঝতে পারবো না। আর ওর বাবারেও তো বলে ওর আম্মা আমাকে আর কি দরজার মধ্যে, হয়তো শেয়ার করার মতো কাউকে পাই নাই, আমাকে পেয়ে সবকিছুই বলে যাচ্ছে। দরজার মধ্যে একটা দাগ দেখাইতেছে যে দেখো দাগটা দেখছো, মানে একটা বাসায় ওরা প্রায় 40 বছর দেখাইতেছে যে দেখো বাবাকে কোপ দিয়ে গিয়ে কোপটা দেয়ালে লেগে গেছে, মানে দরজার মধ্যে লেগে গেছে। তার মানে ও অনেক আগে থেকে আগে ড্রাগ নেয়। থেকেই এই জিনিসটা ছিল ওর ভিতরে। তো মানে কত রকম কত ভাবে কত কিছু করে বাসা থেকে টাকা পয়সা নিছে, এগুলো আর কি সব আমি জানতে পারি ওর বাসা থেকে। ওর যেখানে মানে ওর কোনো অবস্থান নাই, এখানে আমারও কি অবস্থান থাকতে পারে সেটা তো আমি নিজেই টের পাইছি। ওরে আমি অনেক বলছি যে দেখো তোমার মা তোমার প্রতি অনেক ক্ষিপ্ত, আমরা হ্যাপি না, কারণ এর একমাত্র কারণ হচ্ছে তুমি তোমার বাবা মাকে অনেক কষ্ট দিছো। বাবা মার দোয়া কিন্তু অনেক দরকার। আমিও আমার মার সাথে অনেক দুর্ব্যবহার করছি, কিন্তু আমার মার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন আমার বোধ হয়েছে যে না, এটা চাওয়া উচিত আমার মার সাথে আমি এরপর থেকে কোনোদিন আমার মাও বলতে পারবে না আমি তার সাথে কোনো দুর্ব্যবহার করছি। তো আমি ওকে প্রায় বলতাম মার কাছে মাপ চেয়ে না, মাপ চেয়ে না, বলতে 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 ও কখনোই মাপ চাইনি। তো এর মধ্যে আমরা ডিটাচ হয়ে গেছি। ওর বাসাতে একদিন তুমুল ঝগড়া হয়েছে, মানে কিছু কিছু পয়েন্ট আছে ও জানে আমার, যেগুলো বললে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমিও মেন্টালি সিক হয়ে যাই। আমি যে একে টোটালি ভালো ছিলাম তা কিন্তু না, আমি ওর সাথে অনেকদিন ড্রাগস নিয়েছি। বাসায় ঢুকার পর আমি কিন্তু ড্রাগস নেওয়া বন্ধ করে দিয়েছি। ওর বাসায় যখন আমাকে ও ঢুকাইছে তো তখন আমি একটা জব নিয়েছি। আমার শ্বশুর বাড়ি সবাই পছন্দ করে জব করাটা, তো বাবা আমাকে একটা জব নিয়ে দিচ্ছে। মানে আমার শ্বশুর, আমি তো বাবা নেই, ওনারে আমি বাবার মতো দেখি। তো উনি আমাকে একটা জব নিয়ে দিয়েছে, আমি জব করি। জবের পরের দিন ও আমাদের একটা মিটিং ছিল, ওকে। যেদিন আর কি ঝগড়াটা হয়েছে আমি বের হয়ে আসছি সেদিনের ঘটনা বলছি। আমি এখন ছিল যে আমি জবে যেতাম, আমার শাশুড়ি আমার বাচ্চাটাকে রাখতো, আবার ব্যাক করে আসতে খুব ভালো লাগতো আমার ওই ইয়েটা। তো ও রাতের বেলা পরের দিন আমাদের একটা মিটিং ছিল, বলছে অবশ্যই জানি আমরা সবাই যাই, মিস না করি। সকাল 9টা বাজে রাত্রেবেলা আসছি। আমি যখন চাকরি করে পাইছি তখন আমার কাছে মোবাইল ছিল না, বাবা আমাকে একটা মোবাইল কিনে দিচ্ছে পাওয়ার সাথে সাথে। তারপরের দিন আমি ওরা জব করার কথা, ওরও জব করার কথা, ও আসে বলে ও জব পাইছে। কি জব পাইছে এটা বাবাকে নিয়ে যাবে বলছে, নিয়ে যায়নি। আমি বাবার কাছে চাইনি, কিন্তু বাবা আমাকে মোবাইল কিনে দিচ্ছে। ও বাবাকে জোর করে একটা মোবাইল কিনেছে। তো আসার পরে দেখি ওর কাছে মোবাইল নেই। আর 7টা বাজে আমার আসার আগে ও বাসায় বসে আছে। এত তাড়াতাড়ি কিভাবে আসে একটা মানুষ অফিস থেকে? পাশের রাস্তায় জ্যাম ট্যাম থাকে না। তো যাই হোক, ওর কাছে মোবাইল নেই। কোথায় বলে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেছে, আমি ওটা ঠিক করতে দিয়ে আসছি। ঠিক আছে, রাত্রে সব খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছি। এখানে ওই আবার বের করছে, বলুন তুমি এটা পাইলে থেকে, টাকা পাইলে থেকে, তুমি তো বাবার কাছ থেকে 100 টাকা 50 টাকা নিয়ে চলতেছো, টাকা পাইলে থেকে। ও তোমার মোবাইলটা নেই, আমার মাথায় ঢুকে গেছে সবকিছু যে তুমি মোবাইলটা বিক্রি করছো না। ওর ফোর্স করতেছি, ফোর্স মানে আদর করে ফোর্স করতেছি যাতে সত্যিটা আমি ওর কাছ থেকে জানতে পারি। তখন আমাকে বলে যে হ্যাঁ আমি মোবাইলটা করছি, তো সমস্যা নেই, আমি কালকে নিয়ে এসে পড়বো। বাবা বলছে ঠিক আছে তুমি খাও, আমি খাবো না। তখন আমাকে বলছে খাবো না কেন, খাও, খেতে হবে। বলছি না আমি খাবো না, আমার ভালো কালকে মিটিং আছে আমার। সমস্যা নেই, তুমি খেয়ে ঘুমায় পড়ো, সমস্যা কি? আমাকে খুব জোর করতেছে। তারপর আমি খাইছি, আমারও তো একটা টান ছিল ওইটার প্রতি। আমি খাইছি, খাইতেছি আর বলতেছি ওই রুমে গন্ধ যাবে, পাশের রুমে বাবা মার রুমে গন্ধ যাবে। আরে কিচ্ছু হবে না, আমার বাড়ি না, আমি থাকি না, আমি জানি না, আমাকে এইভাবে বলতেছে। খাওয়ার পরে তখন আমি ঘুমায় পড়ছি, ওর কোনো কথা আমি আর কানে নিয়ে ঘুমায় পড়ছি। 7টা 7:30টার দিকে আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে যে ওকে ডাকতেছি, কারণ ওর অফিসে যেতে হবে না।
এই তো আমি ওকে ডাক দিচ্ছি আর শুরু করলো আমার সাথে, মানে এইটার অপেক্ষায় মনে হয় ও ছিল। এমন ঝগড়া শুরু করলো আমার সাথে, এমন কিছু আমার কথা আছে যেগুলো আমার একদম পছন্দ না, ওই কথাগুলো বারবার বলতেছিল, আমার মেন্টালি বিগড়ে গেছে এটা। তখনই আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি, বাসা থেকে ভাইয়াকে ডাকানো হয়েছে, ভাইয়া গেছে বাসায়। তখনও আমাদের ফ্যামিলিটাও জানছে যে এরকম হিন্দু মুসলিম মিলাই টিলাই থাকতেছে, আমার ফ্যামিলি একদমই পছন্দ করে না আমাকে। তখন ভাইয়া গেছে বলে মানে ফ্যামিলি কাউকে ছাড়া আমাকে দিবে না। তখন ভাইয়া গেল, ভাইয়ার সাথে আমি চলে আসলাম। চলে আসছে আবার রাত্রে, আমি আবার ব্যাক পরের রাত্রে ওর সাথে আমার কথা হয়েছে। কথা হওয়ার পর মাঝখানে আমি বলতে চাই না, আমার ফ্যামিলির সাথে আমার একটা বাজে ঝগড়াঝাটি হয়েছে। এই চলে আসছি তার 2-1 দিন পরে। ওকে, মানে আপনার ফ্যামিলিও আপনাকে একসেপ্ট করছে না, না। তাই তো? হ্যাঁ, তো এখন হয়েছে হওয়ার কিছুদিন পরে ওই যে আমি ওর সাথে ঝগড়া করে চলে আসছি, এর সাথে পরে ওদিন আমার রাত্রে ও চলে আসছে আমার কাছে। ওই দিন রাত্রে আমার কাছে ও আসছে, আসার পর রাত্রে আমরা একসাথেই ছিলাম। আমার অফিস কিন্তু বাদ হয়ে গেল, মানে এই যে জব একটা, শেষ। হ্যাঁ জব আমি বাদ করে দিলাম। ওহো। এই যে একটা পেইনের কারণে আমি জবটা বাদ করি। আমার কথা হচ্ছে একটা জিনিস করবো, আমি রেগুলার তো আমার ওটা করতে হবে, যাইতে হবে, এটা মাথা ঠান্ডা রেখে করতে হবে, কিন্তু ওর জন্য আমি ওইটা বাদ দিয়ে দিলাম যে না আমি আর ওটা করবো না। তারপর রাতে ছিল, পরের দিন ওর আসার কথা, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল, কেমন যেন লাগতেছিল আমার। আমি বলি তোমার কথা দাও, কসম কেটে যাও তুমি আসবা। বলে হ্যাঁ আমি আসবো। তো সেদিন ওর নাম্বার বন্ধ, হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসছে, আমি তখন মারফে চলে গেছি। আমার নাম্বারে একটা কল আসছে যে পাবিল তো অ্যারেস্ট হয়েছে। পার্টি থাকুক। হ্যাঁ, আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, এরকম একটা টেক্সট আপনার কাছে এসেছে। টেক্সটটা কে করেছে? জানি না, মানে ওখানে হয়তো বা কাউকে দিয়েও করাইছে। আননোন একটা নাম্বার থেকে এসেছে। হ্যাঁ, তো আমি তো মানে কি বলবো যে ওর অ্যারেস্ট হয়েছে আমার কাছে, তো আমি তো কান্নাকাটি করে অস্থির। আমার বাসা থেকে বলতেছে না তুমি যাবে না, একদম তুমি যাবে না, বলছে না আমাকে যাইতে হবে। তখনই আর কি আমার ফ্যামিলির সাথে আমার একটা ঝগড়া হয়েছে, অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর আমি বের হয়ে আসছি। ওকে। ওই যে আমার একটা বান্ধবী ছিল, ওর ওদের 2টা বাসা বলতে একটা লালবাগে একটা। ওই লালবাগেটাতে ও থাকে হচ্ছে সবাই বাসা, ওর ফ্যামিলি সব বাসা বোধে থাকে, লালবাগে ও থাকে শুধু একা। ওকে। কারণ হচ্ছে ওর বাসাতে যায়, প্লাস টিউশনই করে ওখান থেকে ওর কাছে, এই জন্য ওখানে একা থাকে। তো ওর বাসায় যেয়ে উঠলাম, ওর বাসায় অনেকদিন ছিলাম। আসলে একটা মানুষকে তখনই বোঝা যায় যখন খুব কাছাকাছি যাওয়া যায়। কাছাকাছি যাওয়া যায়। তো অনেকদিন থাকার পর হঠাৎ একদিন সে বললো সে মার বাসায় চলে যাবে আর কি। তো বলতেছে যে তুই এখন কি করবি, আমি তখন বলতেও পারি না যে তুই আমাকে রেখে যা। তারপর আমি কথাটা ওকে বলছি, বলে না তোর ভাই তো থাকবে, আমি তোকে কিভাবে রেখে যাই। তখন আমি আর কিছু বলি নাই। তখন আমি বের হয়ে রামপুরাতে এক বান্ধবীর বাসায় গেছি। ওইখানে মানে এরকম করে এর বাসা ওর বাসা করে ঘুরে বেড়াইতেছি আমি। আপনি কি আপনার হাজবেন্ডের কাছে গেলেন, জেলে তো যেখানে arrest আছে? হয়ে গেছে, হ্যাঁ ওকে। ওর কাছে আমি গেছি। যাওয়ার পরে কি হলো? ওই যে কি কারণে চিৎকার অ্যারেস্ট হলো, কি হয়েছিল? ও ইয়াবা নিয়ে অ্যারেস্ট হয়েছে। ইয়াবা নিয়ে অ্যারেস্ট হয়েছে। জেলে গিয়ে আপনি কি দেখলেন? জেলে তো তখন আমি ফার্স্ট যাই, ফেস টু ফেস হওয়ার পর তো সে কান্নাকাটি করতেছে যে সে আর এমন করবে না, সে এটা তো ভুল ইয়াবা নিয়ে অ্যারেস্ট হয়েছে, মানে কিভাবে অ্যারেস্ট হলো, ঘটনাটা কি ছিল? চেকিং পোস্টে কোন একটা জায়গায় তাকে ধরা পড়ে গেছে, তার সঙ্গে ইয়াবা ছিল। হ্যাঁ। ওকে। এরকমই। তো সে অনেক কান্নাকাটি করতেছে, আমি তাকে বললাম দেখছো আমি তোমাকে অনেক বুঝাইছি, এই করো এটা করো না ওটা করো না, এমন করলা তুমি, কেন আমার সাথে ঝগড়া করো না। আমি আমার দিক থেকে বলে এসে ও বললো যে আমি আর করবো না, প্লিজ তুমি কিছু একটা করো। আমি বললাম যে আমি কি করবো, আমি তো চিনি না এগুলো রাস্তা, কে হেল্প করবে, যদি বাবারা একটু হেল্প করে তাহলে আমি হয়তো দেখতে পারি। তো শ্বশুর বাড়িতে আমি ফোন করছি ওখান থেকে বের হয়ে, তারা দেখলাম যে কোনো রেসপন্স করলো না আমাকে, যে কোনো হেল্প করবে বা কিছু একটা করবে না। এই জন্যই করবে না কারণ তারা অনেক টাকা এই পর্যন্ত দিয়ে ফেলছে, ভুক্তভোগী, চরম রকমের ভুক্তভোগী। চরম ভাবে ভুক্তভোগী। তো এখন তারা করবে না, আমি তো পাগল হয়ে গেছি, আমাকে তো কিছু একটা করতে হবে। আমি তো বাসায় থাকতে পারতেছি না, আমার সব ফার্নিচার গুলো বাসায় রাখা আছে আমার বাসায়, আমি কি করব বুঝতেছি না। বান্ধবীর বাসায় এমনও গেছে যে শীতের সময় শুধু মাটিতে ঘুমাইছি, ওই চাদর গায়ে দিয়ে, এমনও দিন গেছে, না খেয়েও ঘুমাইছিলাম অনেক রাত আমি। তো আমি কষ্ট করতে পারতাম না, তখনই আমি আসলে কষ্ট কি জিনিস শিখে গেছি। এখন আমি পাটি না খেয়েও থাকতে পারি, মাটিতেও থাকতে পারি। তো তখন মেয়েকেও দেখতে যেতাম না, এমন আর কি আমি মানে পণ করে ফেলছি, যতদিন ওকে বের না করবো আমি মেয়েকে দেখতে যাবো না। কোথায় থাকতেন সেই মুহূর্তে? তখন আমি বান্ধবীর বাসায়? রামপুরাতে এক বান্ধবীর বাসায় ছিলাম, ওর বাসা থেকে আসছে আরেক বান্ধবীর বাসা মিরপুরে। ওকে। ওই বান্ধবীর বাসায় থাকতেছি। তো ও আমাকে না বলে দিচ্ছে যে দেখ বাড়িওয়ালা তো বলছে তোমরা ফ্যামিলি বাসা, আবার একটা মেয়ে থাকে, এটা কে, তো তো তুমি থাকো না, এরকম আর কি আমাকে বলতেছে। তখন আমি বলছি যে দেখ আর কিছুদিন, অনেক হাতে পায়ে ধরে আর কি আমি ওর বাসায় ছিলাম। তো এখন ওর সাথে আমি দেখা করতেছি, আমি তো এত ইচ্ছা করে বাবুর কাছে যাইতে, আমি যাইতে পারতেছি না, আমি তো একটা কসম কাটছি আমি ওকে না বের করা পর্যন্ত বাবুর কাছে যাবো না। তো প্রায় 17 দিনের মাথায় আমি ওকে বের করছি। কিভাবে বের করলাম, ওই ফার্নিচার বিক্রি করছি আমি,
তারপর ওই যে উকিল ছিল তার সাথে কথা বলছি, বড় ভাইয়ের মাধ্যমে ফোন করে দিচ্ছে বড় ভাই। তারপর আমি তার কাছে গেছি, বিস্তারিত তাকে বললাম, বলার পরে সে একটা কন্ট্যাক্ট করলো আমার সাথে, কন্ট্যাক্টে আর কি বের করে দিল। কত টাকা নিয়েছিল? সে আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে আপনার 17,000 টাকা। উকিল নিয়েছে 17,000 টাকা? হ্যাঁ, ওকে। একবারে কন্ট্যাক্টে। তো ওই টাকাটা আমি ঘরের কিছু ফার্নিচার বিক্রি করছি, এর থেকে ওর থেকে মিলে আমি ওকে বের করছি যেদিন আমি ভাবছি যে বের হয়ে আগে ও মেয়ের কাছে যেতে যাবে, সে বের হয়েই আগে বলে আমি রাজ্জাক ভাইয়ের কাছে যাবো। হু ইজ রাজ্জাক ভাই? সে হচ্ছে ডিলার। ইয়াবার ডিলার? হ্যাঁ। ওকে। আমি অনেক শকড হয়েছি যে সে কথাটা বললো। আমি তো ভাবছি যে সে যখন বের হয়েছে, আমি বের হয়ে পাশেই আর কেউ যে পুরান ঢাকার যে বিরিয়ানি টিরিয়ানি দেয়, আগে তাকে ওখানে নিয়ে গেছে, ভরপুর তাকে খাওয়াইছি। খাওয়াটা আমি ভাবছি এখন সে বলবে চলো, সে আগেই বললো আমি ওখানে যাব। সে এই কথা বলার পর আমি কিছু বলি নাই, আমারও একটা অ্যাডিকশন ছিল এটার প্রতি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, ওইখানে গিয়ে খাইলাম। শুধু খাইলাম না, সারা রাত ওখানে আমরা ছিলাম। এই রাজ্জাক ভাইকে আমি প্রথম দেখলাম। হ্যাঁ। কি আলটিমেটলি তার কাজটা কি? সে এই যে ডিলার মাল দেয় সব জায়গায়, ওখানে বসে দুজনে মিলে ইয়াবা নিলেন? ওকে। এবং রাতের ওখানে ছিলেন রাজ্জাক ভাইয়ের ওখানে? হ্যাঁ। ওকে। তো ওখানে ছিলাম, ওখান থেকে আসার পরে আমরা আবার বাসা নিব। আবার সে বললো যে না আমি আর এমন করবো না, সবই করে ঠিক করে যে সেই করবে না। তখন আমরা বাসা নিব। তখন আমরা বাসা নিলাম হচ্ছে আপনার বাসাবোতে। আমরা তখন বাসাবো থাকি আমার বাসার পাশাপাশি আর কি বাসা নিলাম, যাতে আমি বাবুটাকে কাছে থাকতে পারি বা কাছে যেতে পারি। আমি কিন্তু খাচ্ছি, কিন্তু আবার চেষ্টাও করে যাচ্ছি বাবুর কাছে যেতে। একদিক দিয়ে খাচ্ছি আর একদিক দিয়ে চেষ্টা করতেছি বাবুর কাছে যেতে, একদিকে হইতে পারতেছি না আমি। তো তখন আমি ওখানে বাসা নিলাম। তখন এই কারণে আমি বাসাটা নিলাম, কারণ ওর পরিচিত জায়গায় বাসা নিলেও চাইলেই হাত বাড়িয়ে পাওয়া যাবে এটা, আর ও খাইলেই আমি খাবো, ও ছেড়ে দিলে আমি ছেড়ে দিব। তো আমি ওখানে বাসা নিলাম। কিভাবে যেন ও খোঁজ করে ওখানে ওর একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলছে। ওখানে ও চাইলে মাত্র নিয়ে আসতেছে, ও কিনে দিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে দেখা গেছে আমাদেরই এলাকার মধ্যে পরিচিত মানুষ থাকে না, তো আমি একটা মেয়ে মানুষ, আমি তো তার সাথে কথাও বলি না। দেখা হয়েছে কেমন আছো, ভালো আছি, ভাইয়ার বন্ধু বান্ধব, সে তাদের সাথে খুব ক্লোজ হয়ে তাদের সাথে মানে একটা বের করে ফেলছে। তারা যে খায় আমরা কখনো জানি না, আমি যে খাই তারাও কখনো কল্পনাও করতে, মানে সে সেখানে যে ছড়াই ফেলছে যে আমি এটা খাই। ওই এলাকাটার মধ্যে আমার ফ্যামিলি, আমার ভাইয়ের সবাই জেনে গেছে আমি খাই, যেটা এতদিন আমি কাউকে বলি নাই। আমার বাসা থেকে আমার আরো মানে হেট করা শুরু করছে, বাচ্চাকে বলছে আর দরকার নেই, তুমি যাও, তোমার মতো তুমি থাকো, বাচ্চা আমরা দেখতেছি। এরকম একটা করে ফেলছে। তখনও আমাকে বলে কয়ে বাচ্চাকে মাঝে মাঝে নিয়ে আসতাম আমার বাসায়, ও খাচ্ছে, এরকম খাচ্ছে চলতেছে চারদিকে। বাচ্চাকে আপনাদের দিত না এই কারণে যে আপনার একটা অসুস্থ পরিবেশের মধ্যে ওকে রাখবেন? থাকতাম, হ্যাঁ। তো দেখা যেত 2টা রুমের ভরা বন্ধু বান্ধব এনে ভরে রাখতো, জোরে জোরে চিৎকার চেঁচামেচি। তখন আমার মেয়েটা আসতো, আম্মু একটু টয়লেটে যাবো, আচ্ছা ঠিক আছে যাও। তখন কি আসে না কেন টয়লেট থেকে, এত কাছে তো একাই বড় হয়ে গেছে, একাই তো যায় এখন। উকি দিয়ে দেখি ও রুমে উকি দিয়ে আসে, কি হচ্ছে ওর একটা কিউরিয়াসিটি, ওখানে কি করে বাবা এতক্ষণ, কি করে খাচ্ছে, ওনারা বসে খাচ্ছে। তখন বাবা খুলো না, গেট খুলে ঢুকে ফেলে ভিতরে। এই যে জিনিসগুলোর সামনে ছড়ায় ছিটায় আছে। তো হঠাৎ করে আমি একদিন দেখি আমার মেয়ে ওই টাকা দিয়ে মুড়াইতেছে, টাকাটা যেভাবে আর কি, এটা মানে খাওয়ার সময় একটা পাইপ বানানো হয় না, ওরকম করে বানাইতেছে। মানে আপনার মেয়েটা বানাচ্ছে? ওকে। হয়তো ওর বাবাকে ও দেখছে, আমি তো ভুলেও প্রশ্ন আসে না বাবুর সামনে কিছু করি, বাবাকে দেখছে কিছু একটা করতে। এমনও দিন গেছে যে আমি বারবার বলি বাবুর সামনে তুমি কিছু ঘরের মধ্যে গাঁজা বানায় গাঁজা খাচ্ছে, গন্ধটা পুরোটা ফ্ল্যাটে ছড়া যাচ্ছে। তো বাইরে যা খেতে পারে, ছাদে যা খেতে পারে, খাইতেছো খাও, আমি তোমাকে না করবো, কিন্তু বাইরে যে সে ঘরের মধ্যে বসে খাবে, বাবুর কথা একদমই চিন্তা করে না। তো আমি বাথরুম থেকে বেরোসে দেখি বাবু দাঁড়াইছে, ও বসে বসে এরকম করতেছে, মানে হাতে যেভাবে গাঁজা বানায় স্টাইল করে বানাইতেছে, আমাকে দেখে লুকায় ফেলছে। না আমি এখন চিলাচিলি করবো যে বাবুর সামনে কেন, তাহলে এটা তুমি বাবুকে দেখে লুকাবা, আমাকে দেখে কেন লুকাচ্ছ? মানে এই ঘটনাগুলো ঘটাইতো। তো এইভাবে একদিন ওর সাথে আমার আবারও ঝগড়াঝাটি তো চলতেছে, মার তো চলতেই আছে। আমার এক এক সময় চেহারা ভচকায় দিতেছে, মানে আমার চেনা যাচ্ছে না, এক চোখ বাঁকা হয়ে যাচ্ছে, এই মানে গাল টাল ফুলে যাচ্ছে, এরকম মা এটা আমাকে ছোট ছোট ব্যাপার নিয়ে, সিলি ব্যাপার নিয়ে। যেহেতু ও খাচ্ছে আমিও খাচ্ছি, সারা রাত জেগে থাকার পর আজ সকালে তো আমি ঘুমাবো, আমিও ঘুমায় থাকি, রান্না বান্না হয় না, দুপুর টাইমে উঠে আমাকে রান্না পায় না, এই একটা কারণ আছে আমাকে মারধর করার। তো এটা যদি আমি করতে পারতাম, সংসারটাকে ধরে রাখতে পারতাম, হয়তো এটা হইতো না। কিন্তু আমি এটা না খেয়ে যদি আমি ওকে বোঝানোর চেষ্টা করতাম, আমার বাবুটা আমার কাছে থাকতো অ্যাটলিস্ট, যেটা আমি আর চাইলে আমার বাবুটাকে পাবো না, ছোটবেলার বাবুটাকে পাবো না। তো এই জিনিসগুলো আমি মিস করছি আমার নিজের কারণে, আমি বুঝতে পারিনি, আমাকে তখন কেউ বোঝানোর ছিল না, আর আমি সম্পূর্ণ ওর উপর ডিপেন্ডেন্ট ছিলাম।
তারপর এই তো ওইভাবে ঝগড়া মারধর চলতেছে। আমি বাসা থেকে আবার চলে আসছি মার বাসায়। মার বাসায় চলে আসছি, ঘরের যা জিনিস ছিল তাও আবার অর্ধেক বিক্রি করে দিচ্ছে। একদিন এসে আর কি জাস্ট আমি উকি মারছি, বিক্রি করে দিচ্ছি। তখন কি কোনো কিছু করতো, জব টব কোনো কিছু করতো? কিচ্ছু করতো না, বাবার কাছ থেকে শুধু যায় টাকা নিয়ে আসতো। বাবা ওকে টাকা দিত? বাবাকে এরকম ভাবে বলতাম, চাচ্ছিলাম যে ওর বাবাকে একটা ফোন করলে আপনি শুনতে পারবেন ওর বাবার মুখে, ঠিক আছে, বা নিয়েও আসতে চাচ্ছিলাম, আনতে পারি নাই। তো দিত, বাবাকে অনেক ভাবে টর্চার করতো, আসলে এমন ভাবে মেন্টালি টর্চার করতো। তখন আপনার কাছে মনে হইতো কি যে মানে আমি যেটা ফিল করছি, আচ্ছা ঠিক আছে তুমি এটা নিয়ে তাড়াতাড়ি যাও, এখান থেকে বের হও। মাই গড, এরকম ভাবে মেন্টালি টর্চার করতো, এটা বোঝানো যাবে না যে আমার এই জিনিস আমি কেন দিব, প্রশ্নই আসে না আমার এটা দেওয়ার। তো এরকম টর্চার করবে যে আপনি এটা দিয়ে বলবেন তুমি যাও, তাড়াতাড়ি যাও, এরকম একটা ব্যাপার ছিল। তো বাবার কাছ থেকে টাকা এনে চলতো। তো যে বাসাটা ছিলাম আমি চলে গেছি, যাওয়ার পরে সে আবার অ্যারেস্ট হয়েছে। এবার অ্যারেস্ট হয়েছে রাষ্ট্রীয় মামলায়, জাল টাকার মামলায়। সে জাল টাকার বিজনেস করা শুরু করে দিচ্ছে। জাল টাকার বিজনেস করা শুরু করেছে কার সাথে? আমি জানি না। বিকজ হি নিডস মানি। নেশা মানুষকে কতটা মানে নিচে নামাতে পারে সেটার জন্য আজকের এই যাহা বলিব সত্য বলিবতে প্রমাণ দিতে হবে না। নেশা মানুষকে কতটা নিচে নামাতে পারে, নেশা মানুষকে কি পরিমাণ অমানুষ বানাতে পারে, সেটার জন্য আপনারা গণমাধ্যমে শত শত উদাহরণ দিয়েছেন। আজকের এই ঘটনা তার তুলনায় কিছুই না আমি বলতে পারি। কিন্তু দেখুন, একজন নেশাখোরের কাছে, একজন অ্যাডিক্ট পার্সনের কাছে কিচ্ছু নেই, না আছে সন্তান, না আছে ভালোবাসা, না আছে স্ত্রী, না আছে বাবা মা, শুধুমাত্র একটা জিনিস আছে, ড্রাগ অ্যাডিকশনের সেই এলিমেন্টসটা। পেছনে সে আর কাউকে চেনে না। ওকে, তারপর সে অ্যারেস্ট হয়েছে। আবার আমি ইমোশনাল হয়ে গেছি যে সে জেলখানায় থাকবে। তখন গরমের দিন ছিল, এই গরমে এত কষ্ট করবে। তখন মোটামুটি আমি চিনে গেছি ওই জায়গাটা, আমার একটা পরিচিত হয়ে গেছে। তখন আবার আমি বাসায় তো আসি, তখন আমি বাসায় আসি, আমার কাছে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বাসায় আসি। ফ্যামিলির কাছ থেকে কিছু টাকা নিয়ে, ওর ফ্যামিলির কাছ থেকে রিকোয়েস্ট করে কিছু টাকা পয়সা নিয়ে আমি আবার ওকে ছাড়াই। তখন আদালতের অবস্থা খুব খারাপ, অন্যান্য আর কি মানে দেশের অবস্থা অনেক খারাপ চলতেছিল। তারপরে ওকে আমি খুব দ্রুত, যত তাড়াতাড়ি পারা যায় আমি ওকে ছাড়াইছি। এমনও গেছে যে ওখানে থেকে লোক বের হয়ে আমাকে ফোন করছে যে ভাবি আপনি তো ওকে খাবার দেন, এটা তো ও পিকনিক করে ওখানে, একদিনে সব খায় উড়াই ফেলতেছে। আবার আমাকে ফোন করেছে তাড়াতাড়ি টাকা দিতে বলো। আমি টাকা নিয়ে বসে আসছে, ও ফোন করতেছে আমি দিতেছি, এরকম অবস্থা। বাবা তো কোনো মতেই টাকা দিবে না, আমি তো রিকোয়েস্ট করে আমার বাসা থেকে তো দিবেই না, প্রশ্নই আসে না। আমার কথা বলে আমি তো আর বাচ্চাকে তো কিছুই দিতে পারি না এই এতদিন পর্যন্ত। তো এইভাবেই চলতেছে। তো লাস্ট পর্যায়ে যখন আমি আবার আমরা বাসায় ঢুকছি, এর মাঝে মানে ওর বাসা, তো এরকম হচ্ছিল, ও পিকনিকের মতো করে। তারপর আমি খাবার দিচ্ছি, পিসিতে টাকা দিচ্ছি যে ও ঘুমাইতে পারবে না, এগুলো আমি দিয়ে যাচ্ছি। তারপরে টাকা পয়সা সবার কাছ থেকে অ্যারেঞ্জ করে আমি ওকে ছাড়াই নিয়ে আসছি। নিয়ে আসার পরে যখন ছাড়াই নিয়ে আসি, তখনও সে বলে আমি করবো না, সে করবো না, আমি ভালো হয়ে গেছি, এই সেই অনেক কিছু সে আমাকে বলে। আমি তাই বিশ্বাস করি, হ্যাঁ ভালো হয়ে গেছে। তো আমরা আবার মাঝখানে তো যে বাসাটা আমি ছিলাম, ওই বাসাটা তো আমি ছেড়ে দিতে চাইছি। ও তো জেলখানা, আমি ওইটা বলি অন্য কিছু বলে আমি ছেড়ে দিতে চাইছি। আমার কাছে টাকা ছিল না, আমি বাড়িওয়ালাকে রিকোয়েস্ট করছি আপনি 2000 টাকা কম রাখেন, যদি আপনার এটা বলে না, আপনি লাগলে আরেক মাস থাকেন, কিন্তু আমাকে পুরো ভাড়া দিয়ে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে না। আমি বাসা এর মধ্যে চলে আসে, এসে ওই বাসাটাতেই উঠে। তখন বাড়ি এলাকায় বলে আমরা থাকবো ওই বাসাটাতে কন্টিনিউ থাকে বাসাটা। তারপর বাড়ি ভাড়া এগুলো সব ও হ্যান্ডেল করে। আমি এগুলো মানে কখনো আমাকে বললো যে তুমি করো, আমি করতাম না। আমার কাছে ভালো লাগতো না এই জিনিসগুলো, যে একটা মানুষকে আমি বলছি আমি কালকে দিব, আমাকে কালকে দিতে হবে এটা। ও আবার বলতো কালকে থেকে আমাকে 1 মাস পরে নিয়ে চলে যেত, যেটা আমার পক্ষে সম্ভব না। কথার মাঝে কিভাবে যেন ম্যানেজ করে ফেলতো। তো এমন করে দেখা গেছে যে 1 বছর পুরো ওই বাসায় ফ্রি থাকছে ও, 1 বছরের ভাড়া পুরো জমাই ফেলছে। যেখানে বাড়িওয়ালা 2000 টাকার জন্য আমাকে ছাড়তে চায়নি, ওখানে তার 1 বছরের ভাড়া জমে গেছে। ইভেন ওই ভাড়া না দিয়ে ওই বাসা থেকে বের হয়ে কিভাবে আসছে, মানে কতটা সে মানুষকে ম্যানেজ করতে পারে। মাই গড। ওকে, ঠিক আছে, এখন কিন্তু বাড়িওয়ালা ওই সেটের ভাড়া পায়। যাই হোক, তো এই তো এইভাবে ওখানে আসি। ওইখানে থাকার তো মারধরের তো কোনো শেষ নাই। আর নিচতলা একটা মেয়ে থাকতো, একটু শৃঙ্খল ছিল মেয়েটা, ওই মেয়েটা ওর কাছে আসতো। একদিন আমি নাই, ওই মেয়েটার কাছ থেকে কোনো টাকা নেয়। মানে কতটা একটা মানে ছেলে আর একটা মেয়ের পাড়া প্রতিবেশী তো দুধ চিনি চাইতে পারে, কিন্তু টাকা তো ওইভাবে চাইতে পারে না। একটা ছেলে একটা মেয়ে, তো মেয়েটা একদিন আসছে বলে ভাই আসছে। আমি কেন, আমি থাকতে কখনো ওকে দেখি না, মার বাসে গেছি তখন হয়তো নিচে না, ভাইয়ের কাছে টাকা পাই তো টাকাটা নিতে আসছি।
আমি বুঝলাম না ব্যাপারটা কি আছে, না আমার নাই, কত টাকা বানাই দিয়ে আসবো না আপনাকে। আপনি তো বুঝিয়ে গিয়েছেন যে ওর অ্যাডিকশনের জন্য যেখানে সেখানে হাত পাতে, যেখানে সেখানে যেভাবে ম্যানেজ করে, এই জিনিসগুলো আপনার ম্যানেজ করা নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছিল, রাইট? ওকে, তারপর? তো আমাকে অনেকেই বলতো যে তুমি চলে যাও এখানে, আর থেকে কি করবো। আমি আসলে ওকে ছাড়া চলে যাব বা এরকম কিছু ভাবতে পারতাম না। আমি যে না, চলে যাবো কোথায়, আমার বাসায় আমি যেতে পারবো না, আমার যাওয়ার কোনো জায়গা নেই। মানে আমার দুনিয়াটা মানে এখানেই সব আবদ্ধ আমি করে রাখছি। যে এখন যেমন আমি বের হয়ে আমি আসি না, আমি ভালো আছি, ওর কাছে থাকলে প্রতিদিন আমাকে মার খাইতো। ওই মায়ের ওষুধ আমাকে এখনো দিত, আমি দাঁড়াইতে পারি না। মানে অনেকক্ষণ বসে থাকলে আমার দাঁড়াইতে প্রবলেম। মার খেতেন কেন? এই যখন বললাম আমি রান্না বান্না করতাম না, সারা রাত ড্রাগস নেওয়ার পরে দেখা যেত দুপুরবেলা উঠে আমি টাইম মতো রান্না করতাম না, রান্না করতাম বিকেল 5টা বাজে। ওকে। তখন দেখা যেত ও 4টা বাজে ঘুম থেকে উঠে গেছে, ক্ষুধা লাগছে, আমাকে মারধর করতো। আবার দেখা যেত অনেক সময় বাজার করতো না, শুধু আলু আর ডাল রান্না করতে আমার ভালো লাগতো না, আমি রান্না করতাম না। একটু ভ্যারাইটিস কিছু রান্না করবো, ও আনতে পারতো না, আমি রান্না করতাম না, যা আছে তাই রান্না করো। এই আমারই তো দোষ, এটা ছিল, যা ছিল তাই রান্না করা, এই সংসারটাকে ধরে রাখার দায়িত্ব তো আমারই ছিল। আমি তো তখন ড্রাগস নিয়ে ব্যস্ত ছিলাম। মেয়েটা যে বড় হচ্ছে, একটা মেয়ে যে মা ডাকতেছে, হাঁটতেছে, গুটি গুটি পায়ে, কই আমি তো এগুলো কিছু আমার ফিলিংসই ছিল না, যেটা এখন আমি মনে করে কান্না করি যে আমি কি পাবো এই ছোট্ট বাচ্চা, 28 দিনের বাচ্চাটাকে আমার মা ফেরত দিতে পারবে না। এখন যেমন আমার বাচ্চা আমার সাথে ঘুমাইতে চায় না রাতে, এই জিনিসগুলো খারাপ লাগে আমার। ও কই থাকে এখন? এখন মার বাসায় থাকে। ওর বয়স কত? 6 বছর। 6 বছর হয়ে গেছে। এবং 6 বছরে আপনি ওর যে শিশুর কালীন বা ওর যে একেবারে বাচ্চাকালীন যে ফিলিংস গুলো, সেগুলো আপনার কাছে আসলেও আপনি বুঝতেও পারেননি? না, তখন আমি বুঝতে পারিনি, এখন বুঝি। কিন্তু এখন যখন আমি রাতে যাই, বাসে যখন যাই, তখন আর কি আমি আমার সাথে ঘুমাবে না, আমি অনেক কিছু লোভ দেখাই ওরে, যেমন আমি তোমার মুভি দেখাবো, কার্টুন দেখাবো, রেডিওতে গল্প শোনাবো, এগুলো বলে আমার সাথে ঘুম পাড়াই। তো মাঝরাতে যখন ওর ঘুমিয়ে গেলে ওটা আমার কাছে চলে যায়, তখন খাটের মধ্যে একাই শুয়ে থাকি। এই জিনিসগুলো খারাপ লাগে। ছোটবেলা থেকে যদি ওরা আমার কাছে রাখতাম তাহলে কিন্তু আর এই জিনিসগুলো হইতো না, ও আমার কাছে থাকতো, আমার কাছে আসতে চাইতো। আমি চলে আসলে ওর কোনো মনে ফিলিংস হয় না, এই আর কি। এই জিনিসটাই কষ্ট দেয়, এখন এটি আর কি হারাই ফেলছি জীবন থেকে, যেটা হয়তো আর পাবো না। আপনার হাজবেন্ডের কি অবস্থা? খুব ভালো আছে, আমাকে প্রায় একটা কথা বলে যে আমি প্রায় মাঝে মাঝে যখন ঘুম থেকে উঠি বা মাঝরাতে ঘুম পেয়ে গেছে না, আমার মনে হয় আমি কোথায় আছি, এটা তো আমার ঘর না, এটা তো আমার সংসার না, মানে আমি ভুলে যাই যে আমি এটা ছেড়ে চলে আসছি। তখন আমার খুব খারাপ লাগে, তখন আমি ওকে ফোন দিলে আমাকে গালাগালি করার বলে যে তোমার ফল ছিল, এই জন্য তুমি রাতে ঘুমাইতে পারো না। আমি দেখো ঘুমাইতে পারি রাতের বেলা। আপনাদের সেপারেশন হয়ে গেছে? ইন হোয়াট সেন্স সেপারেশন? হাতে কলমে আর জাস্ট না, আপনারা আলাদা হাতে আছেন? কলমে হয়নি, আমরা আলাদা থাকতেছি। আলাদা থাকা শুরুটা হলো কিভাবে? অনেকগুলো ঘটনা তো ঘটেছে আলাদা থাকার জন্য, আলাদা থাকেননি, বাট তারপরে কখন সিদ্ধান্ত নিলেন যে আলাদা থাকবেন? সিদ্ধান্ত নিয়েছি যে বাবুকে মাঝে মাঝে আমি আমার কাছে নিয়ে এসে রাখতাম। তো একদিন আমার কাছে নিয়ে আসছি, আসার পর তো ও বাবু আবার ছোটবেলা থেকে ভোরবেলা ঘুম থেকে উঠে যায়, একদম ভোরবেলা ঘুম থেকে উঠে যায়। ওকে। তো ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে টিভি ছেড়ে দেওয়া হয়, বসে বসে কার্টুন ডোরেমন দেখতে থাকে। তো এখন দেখতেছে আমার ঘুম পেয়ে গেছে, আমি উঠছি, উঠে ওকে খুঁজে পাই না, এরকম হলো খুঁজে পাইনি। ওকে। বারান্দায় গেছি, বারান্দায় যেয়ে দেখি যে সারা রাত্রি ওর বাবা সিগারেট খেয়ে ছোট ছোট টুকরা ফেলে রাখছে, ওই টুকরাটা হাতে নিয়ে মুখে দিচ্ছে বারবার, মানে যেভাবে ওর বাবা সিগারেট খায় ওইভাবে টানতেছে, শুধু ওটা নিভানো ছিল আর কি। এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে আসলে, যে আমার মেয়েটা তো আমার মতোই হয়ে যাবে তাহলে, যদি আমি ওকে ঠিক মতো, আমি ওর কাছে একজন তো থাকতে হবে, তো তুই নানা নানি দাদা দাদি থাকুক, মা বাবার কেউ একজন তো তার সাথে থাকা উচিত। আর যেহেতু আমি মা, আমার দায়িত্বটা বেশি মনে হয়, আমি তো সে ওভার করে ফেলতেছি লাইফটাকে নিয়ে। আমাকে নিয়ে আমি চিন্তা করি না, যদি আমি একা থাকতাম আমি এখন পর্যন্ত পাবেলের সাথে থাকতাম, আমি ওর সাথে ও যা করে আমি তাই করতাম, শুধুমাত্র আমি ওরে ভালোবাসি, ওর কাছ থেকে আমি দূরে থাকতে পারবো না শুধুমাত্র এই জন্য। ও চুরি করে আমিও চুরি করতাম, যা করতো আমি তাই করতাম, কিন্তু দেখলাম যে না, বাচ্চাটাকে নিয়ে ভেবে রিস্ক নেওয়া যায় না। তখন আমি আমাকে বললো যে নাস্তা নিয়ে আসো, টাকা দিছে, ওই টাকাটা নিয়ে আমি বের হয়ে গেছি। বাবাকে বলছি চলো, বাবা ঘুমাচ্ছে, আমরা নিচে থেকে হেঁটে আসি, ভুলেই পাশে থেকে টেম্পো আছে, টেম্পোতে উঠে আমি মার বাসায় চলে আসি। মার বাসায় চলে আসার পরে 6 মাস আমি মার বাসায় ছিলাম, মানে নিজের হাপ্পন যে কত রকম হইতে পারে 6 মাসে আমি দেখতে পারছি। মানে যে বাইরের জগৎটাকে আমি অনেক ভয় পেতাম, বাইরে বের হবো, কোথায় যাব, কি করবো, এটা আমি অনেক ভয় পেতাম। তারপর আমি বাবাকে বলছি, মানে আমার শ্বশুরকে আমি বলছি যে বাবা দেখেন আমি আর পারতেছি না এখানে থাকতে, আমাকে অনেক অনেক কষ্ট হচ্ছে, আমি হিন্দু হয়ে যাব বাবা। মানে বাবা আমাকে শুধু বলে হিন্দু হয়ে যেতে।
তাহলে হয়তো বাবার সাথে আমাকে রাখবে। তখন আমি বলতে বাবা আমি হিন্দু হয়ে যাব, আমাকে তাও আমার মেয়েটাকে আপনার কাছে আমাকে নিয়ে যান। তখন বাবা আমাকে বললো যে দেখো এইভাবে তো আমি তোমাকে উঠাতে পারবো না, কারণ আমার তো মানে আমার শাশুড়ি তো মারা গেছে এর মধ্যে, তো সে থাকে তার ভাইয়ের সাথে, তো উঠাতে পারবো না, আমাদের আলাদা বাসা নিতে হবে, ততদিন তুমি হোস্টেলে থাকো। বলছে বাবা আমি এটার সাথে 6টা মাস পার করছি, এখন আমার ওরে রেখে দূরে থাকতে পারবো না। তখন অনেক জায়গায় খোঁজ নিচ্ছি, বাচ্চা সহ হোস্টেলে থাকতে দেয় না। তখন আর কি বললো যে কয়েকটা দিন থাকো, আমরা তো বাসা নিয়েই নিবো। এর মধ্যে চাকরির ইয়েটা পাই গেলাম, তো চাকরিটা করতেছি। আর অনেক দিন হয়ে গেল, এখন দেখলাম যে না, আমি ধর্ম চেঞ্জ করব না। তখন আমি কাজটা পাইলাম, দেখলাম যে সমাজে চলতে পারতেছি আমি, জানি না আগামীতে কি হবে। তখন আমি আর কি বাবার রেসপন্স করলাম না যে না আমি হিন্দু হইতে পারবো না, এটা আমার আরেক অপরাধ হয়ে যাবে। জীবনে অনেক অপরাধী হয়েছে, মেয়েটাকে দূরে রাখছি, ড্রাগস নিছি, স্বামীর মতো করে একটা বইয়ের মতো করে চলতে পারি নাই, এখন ওই হিন্দু হয়ে যাওয়াটা এটা আরেকটা অপরাধ হবে আমার, এটা হতে পারবো না আমি। যত কষ্টই হোক আমার মেয়েটা দূরে আছে, বড় হয়ে যাবে, হয়তো একদিন বিয়ে লাখ হয়ে যাবে, বিয়ে দিয়ে দিব, তারপর আমি হিন্দু আর হইতে পারবো না। এটাই হচ্ছে। আপনার হাজবেন্ড কোথায় থাকে? আমি জানি না, কতদিন যাবত জানেন না? এই তো যতদিন ওর কাছ থেকে আলাদা, সেটা কতদিন? 1.5 থেকে 2 বছর। 1.5 থেকে 2 বছর। কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানেন না। মাঝে মাঝে ফোন দেন এবং সে আপনাকে ব্লেম করে। আপনারা সেপারেশন হয়েছেন কিন্তু ডিভোর্স দেননি, কেন দেননি? কারণ কেউ আমাকে কিছু বলেও না, আমিও কেউ আপনাকে কিছু বলে না মানে? মানে বাসার একটা সহযোগিতা যে ভাইয়া যাবে কোথায় করে কি করে কেমনে করে আমি তো কিচ্ছু জানি জানেন না। না। That means আপনি সেই জায়গা থেকে ওকে ডিভোর্স দেননি। আপনি কি ডিভোর্স দিতে চান? হ্যাঁ চান ডিভোর্স দিতে? হ্যাঁ, কেন চান? কারণ আমি এখন আর ওর সাথে থাকি না। কিন্তু আপনি আলটিমেটলি সেই প্রসেসটা কি সেটা জানেন না বলে আপনি ডিভোর্স দেননি। আচ্ছা, যখন ও জেলে ছিল তখন আপনি পুরো দুনিয়া ঘেটে হলো তার জন্য আপনি একটা কিছু ম্যানেজ করে 17 দিন আপনি তাকে বের করতে নিয়ে আসতে পেরেছেন। এখন আপনি তাকে ডিভোর্স দেবেন, এটা আপনি নিজে ম্যানেজ করতে পারছেন না। কাজের কাছে গেলেই তো হয়ে যায়, আপনি কেন করেন না? আলটিমেট ট্রুথটা কি আসলে? করি না আসলে, মনের ভিতর ওর জন্য ভালোবাসা এখনো তো আছে, আমার কোথাও না কোথাও থাকতে পারবো না, ওর সাথে ও ভালো হবে না সেটাও আমি জানি। যদি আমি এখনো বলি যে না আমি ওর জন্য ওয়েট করব বা কিছু একটা, এটাও আমার ভুল, এটাও ভালো হবে না, আমি জানি। ওকে আমার ডিভোর্স দিতে হবে, দিব, আমি দিয়ে দেব। এভাবেই ফেলে রেখেছেন নিজেকে। হ্যাঁ, কি করেন আপনি এখন? আমি সেলসে জব করতেছি। সেলসে আপনি আছেন, কি পরিমাণ রোজগার হয় প্রতি মাসে? 10,000 টাকা। 1010 টাকা। আপনার লেখাপড়া আর কি হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে? না, কত বছরের গ্যাপ? 2005-এর 2005-এর পরে আর পড়াশোনা করেননি। হিউজ গ্যাপ, প্রায় 9 বছরের গ্যাপ, রাইট? বয়স এখন 28। কি স্বপ্ন দেখেন আপনি জীবন নিয়ে? মেয়েটাকে সুন্দরভাবে বড় করবো, সুন্দরভাবে বড়, সেটার জন্য কি দরকার? সবকিছুই দরকার, টাকা পয়সা। ফার্স্ট আপনার মানি দরকার, রাইট? ইউ ডোন্ট হ্যাভ এনি ব্যাকআপ। আপনার নিজের ফ্যামিলিতে নাই, শ্বশুরের জায়গাতে নাই।